শাশুড়ির এইরূপ ব্যবহারে কোনো হেলদোল দেখালো না সানা। মহিলা এমনই সব সময়। পড়তে বসেছিলাম মামি। পড়াশোনা করে আর কি হবে? প্রথমেই তোমাকে বলে পাঠিয়েছিলাম আমার ছেলের খেয়াল রাখবে। আর কি করলে? আমার বংশের প্রদীপ দুনিয়া দেখার আগেই তাকে মেরে ফেললে। পুরনো ক্ষতে আঘাত লাগলে সে আঘাত আবার সক্রিয় হয়ে ওঠে। সানার চোখ ছলছল করে উঠল পুরনো স্মৃতি মনে পড়তেই। আর কত এভাবে সবাই আঘাত করবে তাকে। মম, কোন কথা থেকে কোন কথা যাচ্ছ? যাও তো, তোমরা ফ্রেশে আসো তাড়াতাড়ি, আমার ক্ষুধা পেয়েছে। আর ভাবি ভাইয়া কোথায়? তোমার ভাইয়া আর কই থাকবে বলো? হ্যাঁ, ভাইয়ার তো শুধু কাজ আর কাজ। যাও, তুমিও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিই টেবিলে। সানার শাশুড়ি একবার তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজেদের জন্য করা বরাদ্দকৃত রুমে ঢুকে গেল। সবাই চলে যাওয়ার পর সানার চোখ থেকে গড়িয়ে পড়ল এতক্ষণ ধরে আটকে রাখা বৃষ্টিকণা। বাম হাত দিয়ে চোখের পানি মুছে সবার খাবার সাজাতে চলে গেল। সাফওয়ান আজকে জলদি চলে আসলো মা বাবার আসার খবর পেয়ে। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে সানার সাথে ধাক্কা খেলো। সানাকে দেখেও না দেখার ভান করে সোজা বাবা মায়ের রুমের দিকে চলে গেল। সানাও সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। টেবিলে বসে অপেক্ষা করছে সবার জন্য। সবাই আসার পর সানা সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। যখন যার যেটা লাগছে সে দিচ্ছে। সব খাবার আজকে সানা নিজের হাতে রান্না করেছে। ভাবি, তুমিও আমাদের সাথে খেতে বসো। না, ও এখন খেতে বসলে আমাদেরকে খেতে দিবে। ও বরং সবার শেষে বসো। সিনথিয়া সানাকে খেতে বলায় সানার শাশুড়ি না করলো। সানার এতে খারাপ লাগলো না। আমার বাসায় কাজ করার জন্যই আমি মেড রেখেছি মম, সানা খেতে বসলে ওরা বেড়ে দেবে। বাহ, বেশ ভালোই বউ ভক্ত হয়েছিস দেখছি সাকু। মায়ের কথায় বিরক্তি প্রকাশ করলো সাফওয়ান। করবেই না কেন? সারাদিন পার্লামেন্টের কাজ সামলিয়ে বাসে এসে কার এসব দেখতে ভালো লাগবে? বউ ভক্ত না মা, আমরা সবাই এখন খাচ্ছি, ও একা কার সাথে খাবে? আমি রেহানা আপার সাথে পরে খাবো, আপনারা খেয়ে নিন। এতদিন সানা খেয়েছে কিনা সেই খোঁজ নেওয়ার কেউ ছিল না। আজকে এত দরদ কেউ দেখাতে বলে নেই। মনে মনে আওড়াচ্ছে সানা একা দাঁড়িয়ে। সবাই খাওয়া শেষ করে ড্রয়িং রুমে গিয়ে বসলো। টেবিলের সব এঁটো থালা বাসন রিহানা আর সানা মিলে গুছিয়ে নিল। রিহানা আর সানা মিলে খেতে বসলো একসাথে। আর কতদিন এভাবে চলবে সানা? কবে নিজেদের মধ্যে সব ঠিকঠাক করবে তোমরা? কতটা দূরত্ব তৈরি হয়েছে তোমাদের মাঝে। তোমাদের এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগছে না সানা। বাদ দাও আপু, কিছু কিছু জিনিস এভাবে ছেড়ে দাও। আমার কপালে যা আছে তাই হবে। আল্লাহ যা ভেবে রেখেছেন তা হবে আমার সাথে। সানা নিজের প্লেট নিয়ে উঠে চলে গেল বেসিনে। ধুতে নিবে তখন রেহানা বলল সে করে নিবে, সব সানাকে করতে হবে না। সানাও ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। সেখানে কথা হচ্ছে সাইফ আশা নিয়ে। কতগুলো বছর পর ছেলে দেশে ফিরবে তা নিয়ে অনেক এক্সাইটেড সাফওয়ানের মা। আমার ছেলের জন্য সাফওয়ানের অপর দিকের রুমটা গুছিয়ে রাখো সানা। সাইফ একদম অপরিচ্ছন্নতা পছন্দ করে না। শাশুড়ির কথা কানে আসতেই আটকে উঠে সানা। সেই রুমে তো এত বছর যাবৎ সানা থাকে। এখন সাইফ আসলে সে কোথায় থাকবে? সাফওয়ানের দিকে একবার তাকায়। সাফওয়ান সানাকে চোখ বুঝে বুঝায় হ্যাঁ বলতে। ঠিক আছে মামি, আমি গুছিয়ে রাখবো। কিছুক্ষণ গল্প গুজব করে যে যার কাজে চলে গেল। সানাকে সাফওয়ান নিজের রুমে ডেকেছে। আজ এতগুলো দিন পর আবার সাফওয়ানের মুখোমুখি একান্তে দাঁড়াতে হবে। অনেকদিন পর এক রুমে সাফওয়ান আর সানা মুখোমুখি দাঁড়িয়ে আছে। সাফওয়ান নিচের দিকে তাকিয়ে আছে আর সানা সাফওয়ানের দিকে। নিচের দিকে দৃষ্টি রেখে সাফওয়ান সানাকে বলল, মম অ্যান্ড আঙ্কেলরা যতদিন আছে এখানে তুমি আমার রুমে ঘুমিও। আজ এত ভাবনা কোথা থেকে আসে আপনার? আমি রেহানা আপার সাথে ওনার রুমে ঘুমাবো। দেখো সানা, কথা বাড়াবে না। আমি চাই না মম কষ্ট পাক আমার জন্য। বাহ, আপনার মম কষ্টও পায়? তোমার কথার মানে কি সানা? এত ঘুরেই পেঁচিয়ে নাও বলে সোজা বলো। আপনার মম এটা জানলে আরো অনেক বেশি খুশি হবে। সানা, আমার সাথে ভুলেও চিল্লাবেন না, আমি ভুল কিছু বলি নাই। রাগে কাঁপছে সাফওয়ান। তার এই মুহূর্তে সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। সানা তার মাকে নিয়ে এভাবে কিভাবে বলতে পারলো? সমস্যা কি তোমার আমার মমকে নিয়ে? তার সম্পর্কে এভাবে কথা বলছো কেন? আপনার মমকে নিয়ে আমার কোনো সমস্যা নাই। আসার পর থেকে কম কথা শোনাই নাই, তখন সেসব আপনার চোখের সামনে আসলো না। আর আমি কিছু তেমন না বলতেই আপনার গায়ে লেগে গেল। আর কথা বাড়ানোর আগেই
সানার মোবাইল ফোনে রিং বেজে উঠল। সাফওয়ানের দিকে তাকিয়ে সাইড চেপে কল রিসিভ করলো সে। সানার কাছে সাফওয়ান একটু অপমানিত ফিল করলো। সাফওয়ানের ভাবনার বিষয়, এই সময় রানা কেন সানাকে ফোন করেছে। আসসালামু আলাইকুম। না, আজ আমি বেরোতে পারবো না রানা, কাল ক্যাম্পাসে থেকো, সেখানে মিট করব। আচ্ছা আচ্ছা, আরে না, আসলে আমাদের বাসায় মেহমান আসছে। মেহমান বলতে আমার মামা মামি আর মামাতো বোন, আর ভাইয়া মেবি রাতের ফ্লাইটে আসবে। ফ্রি হয়ে রাতে কল দিব, বাই। সাফওয়ানের চোখে মুখে রাগে অস্বাভাবিক হয়ে আছে। একে তো তার কথা শেষ হওয়ার আগে সানা অন্যের কল রিসিভ করলো, আবার রাতে ফ্রি হয়ে কল করবে। আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ এখানে এসে আমার কথা শুনুন। সাফওয়ানের কণ্ঠস্বরে রাগ প্রকাশ পাচ্ছে। সানা মনে মনে ভয় পেলেও নিজেকে স্বাভাবিক রাখলো। কি বলার তাড়াতাড়ি বলুন, আবার আমাকে রান্না করতে হবে, না হলে আবার কে কখন কথা শোনায় আমাকে কে জানে। তোমার সাহস দিন দিন বেড়ে চলছে, তাই না সানা? ভুলে যাও আমি কে। এই সাফওয়ান শিকদারকে রাগাতে হয় না, জানো না? ভুলে যাব না। আমার ভিক্ষায় তোমার ওই ফকিনি বাপ মা এখনো বেঁচে আছে, তাদের শ্বাস কেড়ে নিতে আমার একটুও কাঁপবে না। তারা আপনার থেকে বয়সে অনেক বড়, ভুলে যাবেন না। সম্মান দিয়ে অন্তত কথা বলতে পারতেন, খুন করা ছাড়া পারবেনটা কি আপনি, ব্লাডি ক্রিমিনাল। সাফওয়ান আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। কিভাবে করবে? সানা তো তার রাগ সবসময় খুঁচিয়ে বাড়িয়েই দিবে যাতে সে মুক্তি পায়। সাফওয়ান সানার উপর হাত তুলতে গিয়েও পারল না। বেঁচে গেলে তুই আমার হাত থেকে। আমি মেয়েদের গায়ে হাত তুলি না সানা, এর পরিণাম অনেক খারাপ হবে, ডেরে থাকিস। সাফওয়ান রুমের দরজায় লাথি দিয়ে বেরিয়ে যায়। সানা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কখনো এই লোককে সে বুঝতে পারে না। রুম থেকে বেরিয়ে যায় সে রেহানার রুমে। যাওয়ার সময় নিচে মামা আর মামির কথায় আওয়াজ তার কানে আসে। লিমা, এখানে আমরা যেই উদ্দেশ্যে এসেছি তা কিন্তু এবার আমাদের পূর্ণ করতেই হবে। জানিস শিহাব, এছাড়া আর কোনো উপায় আমাদের হাতে নেই। তোমার ভাগ্নির জন্য আমাদের এত বছরের প্ল্যান নষ্ট হওয়ার পথে। লিমা, আমি কি এত কিছু ভেবেছি? আমি ভেবেছি সানা ছোট মানুষ, আমরা যেভাবে বুঝাবো সে সেভাবেই চলবে। আমরা কি জানতাম ও ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করে ফেলবে। ওই ঘটনার এতগুলো দিন চলে গেছে শিহাব, এখনো আমরা আর কোনো খবর পেলাম না। এই মেয়েকে এই সংসারে রেখে আমাদের লাভ কি? ঠিক বলেছে তুমি একদম। আমরা ওদের ডিভোর্সের ব্যবস্থা করি। হ্যাঁ দাঁড়াও, আগে সাহিব আসুক আর আমি সাফওয়ানের সাথে কথা বলি। সানা নিশ্চুপ কেঁদে যাচ্ছে তার করা সেই ভুলের জন্য। এখনো সবাই তাকেই দোষী ভাবে। ডিভোর্স শব্দটা এত ভারী কেন লাগছে সানার কাছে? আচ্ছা, 2.5 বছরেরও বেশি হবে সানা আর সাফওয়ানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তারা এক বাড়িতে থেকেও কেউ কারো খোঁজ নিত না। যখন সম্পর্কের ভিত নাই সেখানে ডিভোর্স বেটার অপশন। কিন্তু তার কেন এত কষ্ট হচ্ছে? আচ্ছা, সানা যতটা কষ্ট অনুভব করছে সাফওয়ান কি আদৌ ততটা কষ্ট পাবে ডিভোর্সের কথা শুনে, নাকি সে খুশি হবে? সানার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, সবকিছু বিষাক্ত লাগছে তার। মনে হচ্ছে সানার কেউ নাই এই দুনিয়াতে। সানার মতো এত একা হয়তো কেউ নাই। বাবা মা তাদের 2 বোনের খোঁজ নেয় না। কোথায় গিয়ে লুকিয়ে আছে কে জানে। আপুও তো এখন হোস্টেলে এই বাসে আসতেই চায় না। চোখের পানি মুছে রান্নাঘরে যায় সানা। অন্যদিকে হোস্টেলে নিচে দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছে সাফওয়ান। তার কাঙ্ক্ষিত মানুষকে আসতে দেখে মুচকি হাসি উপহার দেয় সে। অপরদিকে মেয়েটিও তাকে দেখে হাসে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। পুচকি কেমন আছে? সেও ভালো আছে। আচ্ছা শোনো, উপরে যাও, নিজের ব্যাগ গুছিয়ে চলে এসো তাড়াতাড়ি। কেন ভাইয়া? আজকে আমার সাথে আমার বাসায় যাবে তুমি। কতদিন ধরে বোনের থেকে দূরে আছো, তার কাছে গিয়ে যেতে ইচ্ছে করে না তোমার? তা কি করে হয় ভাইয়া? আপনাদের সামনে গেলেই অপরাধবোধ ঘিরে ধরে আমাকে। বাবা মায়ের করা অন্যায়ের কথা মাথায় চলে আসে। এতে তোমার কোনো দোষ নেই রাফিয়া। তাদেরই তো সন্তান আমরা ভাইয়া, তাদের কাজকর্মের ফলাফল আমাদের উপরই তো পড়ে। বাদ দাও, যা গেছে তো গেছে। তুমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এসো, আজ আমরা তোমার বোনকে সারপ্রাইজ দেব। রাফিয়া আর কথা বাড়ায় না সাফওয়ানের উপর। এই মানুষ না থাকলে তার আর তার বোনের কি হতো কে জানে। বাবা মা তো পালিয়েছে, পালানোর আগে একবারও তাদের কথা চিন্তা করে নাই। সানার জীবন শেষ করেছে তার মা বাবা।
এত অন্যায়ের পরও সাফওয়ান তাদের পাশে আছে। সাফওয়ানের চোখের কোণে পানি চিকচিক করছে। সেই দিনের কৃষ্ণ দৃশ্য বারবার মনে পড়ছে তার। তার ছেলের সেই ছোট্ট দেহটা তার হাতের উপর এখনো ভাসছে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার। ডান হাত দিয়ে চোখের পানি মুছে ফেলল। রাফিয়া আসতেই রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে তারা। রাফিয়া, আমরা সাইফকে এয়ারপোর্ট থেকে পিক করে দেন বাসায় যাব। সাইফের কথা শুনতেই অবাক হয়ে যায় রাফিয়া। সাইফ ভাইয়া বাংলাদেশে আসছে? আচ্ছা ভাইয়া। সাইফ নামক অধ্যায় আবার তার লাইফে ফেরত আসছে। আগেরবার অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছিল। এবার কি করবে রাফিয়া? সবার জীবন কেন এভাবে উলটপালট হয়ে আছে? রাফিয়াকে ঘিরে ধরল নানান চিন্তায়। কিভাবে সবাই সব সামলাবে? আর কত সহ্য করবে রাফিয়া? রাফিয়াকে গাড়িতে রেখে সাফওয়ান গিয়ে সাইফকে এগিয়ে আনল। সাইফ সামনে ড্রাইভিং সিটের পাশে বসে পড়ল। সাফওয়ানও এসে গাড়ি স্টার্ট দিল। সাইফ খেয়ালই করল না তারা দুজন ছাড়া গাড়িতে তৃতীয় কেউ একজন আছে। লুকিং গ্লাসে রাফিয়া সাইফকে দেখে যাচ্ছে। হঠাৎ আয়নায় রাফিয়ার প্রতিবিম্ব দেখে চমকে ওঠে সাইফ। ঘাড় ঘুরিয়ে পিছে রাফিয়াকে দেখে নেয় সে। কিরে কালি, তুই এখানে? রান্না শেষ করে সানা নিজের রুম থেকে সব জিনিসপত্র সাফওয়ানের রুমে শিফট করলো। লাল কালো মিশ্রণের একটি শাড়ি পরে নিল। আজ অনেকদিন পর সানা শাড়ি পরেছে। সেই বিয়ের দিন পরেছিল, আর আজ জীবনটা মানুষের কখন কোন জায়গায় যায় কেউ বলতে পারে না। আয়নার দিকে তাকিয়ে একবার দেখে নিল নিজেকে। না, তাকে এখন একদম শিকদার বাড়ির পাক্কা গৃহিণী লাগছে। কেউ বলতে পারবে কি হচ্ছে তাদের সাথে? গাড়ির মধ্যে নিশ্চুপ আর বাকরুদ্ধ হয়ে বসে আছে রাফিয়া। আজও সাইফ তাকে অপমান করতে ভুলে নাই। তার শ্যামবর্ণ হওয়া কি অপরাধ? যখন তখন সাইফ ভাইয়া তাকে কথা শোনাবে। মনে মনে রাফিয়া বিব্রত। আজ তাকে সাফওয়ান ভাইয়ের সামনেও এভাবে অপমান না করলেও পারত। সাইফ আয়নার সামনে আর চোখে দেখে যাচ্ছে রাফিয়া কি করে। রাফিয়া নিজের মোবাইলে মন দিয়ে কিছু একটা টাইপ করছে। রাফিয়া ঠিক করেছে তার পাশে যে সাইফ নামক এক ব্যক্তি আছে তা সে কখনো পাত্তা দিবে না। এই লোকের থাকা না থাকা সমান। কি এমন করছিস? মোবাইলের ভিতর ঢুকে যে আশেপাশে বড় দুজন ভাই বসে আছে দেখতে পাচ্ছিস না? সাইফের গলার আওয়াজে মাথা তুলে তাদের দিকে অবাক চোখে তাকালো রাফিয়া। সে যাই করুক তাতে কার কি? সাইফ আশা থেকে তোকে দেখে যাচ্ছে, তুই রাফুর পিছু এভাবে লেগে আছিস কেন? আরে ভাইয়া, তুমি ওরে চিনো না? তুমি তো ভাবিকেও চিনতে না, যে ভাবি আমাদের ফুফাতো বোন। অথচ ছোট থেকে ভাবিকে আর এই চন্নিকে আমি দেখে আসছি। তা যাই হোক, ও এখন তোর বড় ভাইয়ের শালী, তাই সুন্দরভাবে কথা বলবে। ধুর ভাই, একে তো ফুফাতো ছোট বোন, এখন তো বিয়াইন, ডাবল রাস্তা পেলাম এরে জ্বালানোর। যাই হোক, তুমি কিছু বলবে না। দুই ভাই ধীরে ধীরে কথা বলছে যাতে তাদের কথোপকথন রাফিয়ার কানে না যায়। রাফিয়া ব্রুকুচকে বুঝার চেষ্টা করছে তারা কি বলছে এতক্ষণ ধরে। আমার ফোনে আমি যা ইচ্ছে করি, আপনার কি সমস্যা সাইফ ভাই? এইটুকু মেয়ে আবার মুখে মুখে তর্ক করে, বেয়াদব। সাইফের ঝাড়ি খেয়ে চুপসে যায় রাফিয়া। মুখ থেকে আর কথা বের করতে পারল না। দুলা ভাইয়ের সামনে এভাবে ধমক দেওয়ায় আরো বেশি কষ্ট লাগছে তার। এইসব কাহিনীর মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। কলিং বেল দিতেই রেহানা এসে দরজা খুলে দেয়। সাইফ ঘরে ঢুকতেই সানাকে ডাকাডাকি শুরু করে দেয়। এভাবে সাইফের ডাক শুনে তাড়াহুড়ো করে দৌড়ে আসতে গিয়ে সিঁড়ি থেকে পা ফসকে পড়ে যায়। এভাবে পড়ায় সানার পা মচকে যায় ও কোমরে ব্যথা পায় অনেক। দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করার চেষ্টা করছে সে। আকস্মিক এরকম হওয়ায় সবাইকে রিয়্যাক্ট করবে ভুলে যায়। সাইফ জলদি দৌড়ে সানার কাছে যায়। ব্যথা পাও নাই তো পিচ্ছি ভাবি? না ভাইয়া, আমি একদম ঠিক আছি। সাফওয়ান, রেহানা, রাফিয়াও চলে আসে তাদের কাছে। ব্যথা যদি নাই পাও তাহলে উঠে দাঁড়াচ্ছ না কেন তুমি? সাফওয়ানের কথায় সানা নিজেকে ঠিক প্রমাণ করতে উঠে দাঁড়াতে চায়। দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে উল্টো আরও ব্যথা পায় সে। সানার দিকে রাগি চোখে তাকিয়ে সাফওয়ান তাকে কোলে তুলে নেয়। একে তো সানা কোমরে অনেকটা চোট পেয়েছে, সেখানে শক্ত করে ধরায় আরো বেশি ব্যথা পায় সে। ব্যথায় চেঁচিয়ে উঠে সে। আমাকে নামাই দেন, তোলা লাগবে না আপনার। সানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাফওয়ান সেদিকে তাকায়। একটা মানুষ নিজে এতটা ব্যথা পাওয়া সত্ত্বেও তা কেন লুকোচ্ছে? তুমি নাকি ঠিক আছো? ব্যথা পাও নাই? এখন এইভাবে চিল্লাচ্ছ কেন বা কান্নাই বা করছো কেন? ভাই, তুমি বোকার মতো এখানে দাঁড়িয়ে কোথায় বলবে না? নাকি ভাবিকে রুমে নিয়ে যাবে? তার পা দেখছো ফুলে কি হয়েছে? জলদি ডক্টর নিয়ে আসতে হবে তো।
রাফিয়া কি বলবে, সে আসা মাত্রই বোনের আবারও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বোনের কষ্ট দেখে রাফিয়ার চোখেও পানি চলে আসলো। সানাও এতক্ষণ ব্যথার জন্য খেয়াল করে নাই যে রাফিয়া আছে এখানে, সে তো ব্যথায় ছটফট করছে। সাফওয়ান দ্রুত তাকে নিয়ে নিজেদের রুমে গেল, তার পিছন পিছন বাকি সবাই। সানাকে খাটে শুয়ে দিল। রেহান আপা, দুটো হট ব্যাগে গরম পানি ভরে জলদি নিয়ে আসো। রাফিয়া, তুমি দেখো সাইডে ড্রয়ারে মুভ আছে, ওইটা দাও। সাইফ, আমার ফোনে দেখ, ডক্টর নামে নাম্বার সেভ আছে, তাকে ফোন দে। আরে ভাইয়া, এই ডাক্তার কল দিয়েছে, কিছু হবে না। দাঁড়াও, আমার ফ্রেন্ডকে কল দেই, সে অর্থোপেডিক। সানা সাফওয়ানের মুখে রাফিয়ার নাম শুনে অবাক হয়ে যায়। সাইডে দেখে তার বোন। এতগুলো দিন পর নিজের বড় বোনকে দেখতে পাই সে। আপু, সানার ডাক শুনে রাফিয়া তাড়াতাড়ি বোনের কাছে আসে। সাফওয়ানকে অয়েনমেন্ট দিয়ে সানার অন্য পাশ গিয়ে বসে। বোনকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কেঁদে দেয় সানা। এতক্ষণ ধরে নিজেকে সামলে রাখলেও তার বড় বোনকে কাছে পাওয়া মাত্রই আর নিজেকে সামলাতে পারে না। বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে সে অনেক ব্যথা পেয়েছে। হয়তো বড় বোনের সামনে সবাই পিচ্ছি হয়ে যায়। সাফওয়ান সানার পায়ে মলম লাগাতে গেলে সানা বলে, খবরদার আমার পায়ে হাত দেবেন না, আমি মলম লাগাবো না, ব্যথা করছে না। এই মেয়ে, তখন না বললে ব্যথা করছে, এখন আবার এসে বলো কেন? আপু, তুই তাকে বল আমার পায়ে হাত না দিতে। শান্ত হ সানা, কিছু হবে না। অয়েনমেন্ট না লাগালে আরো বেশি ব্যথা করবে। ডক্টর আস্তে আস্তে অনেক সময় লাগবে, তো ততক্ষণ একটু ভাইয়া মলম লাগাক। সাইফ, তুই যা তোর রুমে, ফ্রেশ হয়ে আয়, তোর ফ্রেন্ড আসে অব্দি। এখন তো রাফি আছে, এখানে সমস্যা নেই। সাইফ ভাইয়ের কথা মতো চলে যায়। অনেক সময় জার্নি করে আসায় তারও অবস্থা টাইট। সানা একটু শান্ত হয়ে রাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বসে। মনে হয় ছেড়ে দিলে রাফিয়া পালিয়ে যাবে। সাফওয়ান ধীরে ধীরে পায়ে মলম লাগাচ্ছে, খেয়াল রাখছে যাতে সানা বেশি ব্যথা না পায়। সানার মাথায় রাফিয়া হাত বুলিয়ে দিচ্ছে। তখন রেহানাও ওয়াটার ব্যাগ নিয়ে আসে। একটা রাফিয়াকে দেয়, আরেকটা সাফওয়ানকে। রাফিয়ার কাঁধে সানার মাথা। রাফিয়া সানার কোমরে ছেঁকা দিয়ে দিচ্ছে। গরম পানির ছেঁকা দিলে নাকি ব্যথা অনেকটা কমে। আর সাফওয়ান সানার পায়ে দিচ্ছে। সানার অনেক কষ্ট হচ্ছে। প্রায় ঘন্টা খানিক পর ডাক্তার আদিল এসে সানার চেক আপ করে। মনে হচ্ছে পা ফ্র্যাকচার হয়েছে, এক্স রে করানো লাগবে ভাইয়া, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আজ তো পারবেন না, কাল সকালে হসপিটাল নিয়ে আসুন ওনাকে। কিন্তু এত ব্যথা নিয়ে সারাটা তো কিভাবে কাটাবে? চিন্তা করেন না, আমি পেইন কিলার দিচ্ছি, এটা খাইয়ে দিন, আর ঘুমের ইঞ্জেকশনও দিয়ে দিচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। সাফওয়ানের খুব টেনশন হচ্ছে সানাকে নিয়ে। আদিলকে আজ আর যেতে দিল না সে। আদিল, আজ বরং আমার বাসায় থেকে যাও, কাল একসাথে হসপিটাল যাব। এই সাইফ, ওকে নিয়ে যা, ফ্রেশ হয়ে নিচে আয়। তোর ভাবি আজ সব খাবার নিজের হাতে রান্না করেছে তোর জন্য। জি আচ্ছা ভাইয়া। সাইফরা চলে যায়। সাফওয়ান সানার পাশে গিয়ে বসে। গভীর ঘুমে আছে সানা। রাফিয়া তখনও তার পাশে বসা। রাফিয়া, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। সাইফের রুম তো চেনোই, সেখানে গিয়ে বিশ্রাম নাও, যাও। সমস্যা নেই ভাইয়া, আমি ঠিক আছি। যাও তুমি, আমি আছি সানার পাশে এখন। রাফিয়া উঠে চলে যায়। সে জানে সাফওয়ান সানার সম্পূর্ণ খেয়াল রাখবে। খাবার টেবিলে সবাই বসে আছে। রাফিয়া আর সাইফাও চলে আসলো টেবিলে। সাইফা বাসায় ছিল না, তাই জানে না যে সানার কথা, কিন্তু মিসেস লিমা আর শিহাব শুনেও যায়নি দেখতে। আজ আমার ছেলে এতদিন পর আসলো, আর আজই পা ভেঙে বিছানায় করতে হলো মহারানী। মায়ের কথায় তিন ভাই বোন বিরক্ত হয়ে যায়। তার মুখে সানার জন্য ভালো কথা কখনো শুনতেই পারে নাই। সবাই খাবার টেবিলে চুপচাপ বসে আছে। লিমার কথা যে কারো পছন্দ হয়নি তা সবার মুখের হাবভাব দেখলেই বোঝা যাচ্ছে। এক অসুস্থ মেয়েকে নিয়ে এমন মন্তব্য করায় সাইফ রেগে গেল। মম, আপনি কিভাবে সানাকে নিয়ে এসব বলতে পারেন? ও কি ইচ্ছে করে অসুস্থ হয়েছে? কেউ কি ইচ্ছে করে নিজের পা ভাঙে? নিজের মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় মনে হচ্ছে সেই আদব কায়দা বিদেশে গিয়ে ভুলতে বসেছো সাইফ। না আব্বু, আপনি হয়তো ভুলে গেছেন। আপনার স্ত্রী যাকে নিয়ে এসব বলছে সেই মেয়েটি আপনার নিজের ভাগ্নি। বাদ দাও, সবাই কথা না বাড়িয়ে খেয়ে নাও। ভাবি এত কষ্ট করে সবার জন্য রান্না করছি, আর তোমরা কি শুরু করেছো? সাফওয়ান চুপচাপ বসে আছে, নিজের মাথা ঠান্ডা করার চেষ্টায়। সে চায় না তার ব্যবহারে কেউ কষ্ট পাক।
সিনথিয়া খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে আদিলের দিকে তাকাচ্ছে বারবার। হয়তো প্রথম দর্শনে সে ক্রাশ খেয়েছে তার উপর। রাফিয়া নিজের বোনের নামে এত কথা শুনে খাবার গলা দিয়ে নামছে না, তবুও জোর করে খাওয়ার চেষ্টা করছে। পিচ্ছু সানা, আজ কত বড় হয়ে গেছো, তাই না? ভাই কি সুন্দর রান্নাবান্না শিখে গেছে। তার হাতের রান্নাও মাশাআল্লাহ কত মজার, আমি ভাবতেও পারি নাই। সাইফের কথায় মুচকি হাসছে সাফওয়ান। হ্যাঁ, তার সেই ছোট অবুঝ সানা আজ অনেক বড় হয়ে গেছে। সানার কথা মনে পড়তেই সাফওয়ান খাবার টেবিল থেকে উঠে নিজের রুমের দিকে চলে যায়। সানাকে একা রুমে রেখে এসেছে সে। সাফওয়ানের চলে যাওয়াতে কেউ কিছু বলে নাই, সবাই জানে কই যাবে তাই। লিমা আর শিহাবও উঠে নিজেদের রুমে চলে যায়। টেবিলে রাফিয়া, সিনথিয়া, আদিল, সাইফ আর রেহানা। রেহানা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আচ্ছা রেহানা আপা, কুদ্দুস ভাই কই? আমি এসেও তাকে দেখলাম না। আগে তো উনি সারাদিন ভাইয়ের আগে পিছিয়ে ঘুরতেন। কুদ্দুসের কথা শুনতেই অন্যমনস্ক হয়ে পড়ে রেহানা। আসলে এই কুদ্দুস কোথায় আছে কেউ জানে না। সে যে পালিয়েছে আজ এই কয়েক বছরেও তার হদিস পাওয়া যায় নাই। রেহানাকে ভালোবাসার মায়ায় আটকে নিজেও উধাও হয়ে গেল। জানি না ভাই, 3 বছর আগে এক ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই দিনের পর উনি পালিয়ে কোথায় যেন চলে যান জানি না। বড় ভাইজান তো এখনই ওনাকে খুঁজে বেড়ায়। কি এমন হয়েছিল রেহানা আপা? বাদ দেন এগুলো, আজকের পর ভাইজান থেকে সব শুনেন। আদিলের দিকে চুপি চুপি তাকাচ্ছে সিনথিয়া আর খাচ্ছে। আদিল ব্যাপারটা বুঝতে পেরে বিষম খেলো। এক মেয়ে তাকে এভাবে দেখছে, ব্যাপারটা মোটেও হজম হচ্ছে না তার। আর মেয়েটা যদি হয় সাইফ সাফওয়ানের বোন। রাফিয়াও নিজের খাওয়া শেষ করে উঠে চলে যায়। রাফিয়ার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাইফ। হয়তো সে নিজেকে না হলে অন্যকে বোঝাতে অক্ষম। রাত প্রায় 3টার কাছাকাছি। সানার মনে হচ্ছে কেউ তার ছেলেকে ছুরি করে নিয়ে যাচ্ছে। গেমে একাকার হয়ে যাচ্ছে সে। ধীরে ধীরে তার সামনে চেহারা স্পষ্ট হলো। তার মা বাবা তার ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সানা দৌড়েও তাদের নাগাল পাচ্ছে না। চিল্লিয়ে উঠে বসলো সে। তার চিৎকারে সাফওয়ানের ঘুম ভেঙে গেল। উঠে জলদি সানার কাছে গেল। কি হয়েছে সানা, এভাবে চিল্লাচ্ছ কেন? আমার ছেলে সাফওয়ান, আমার ছেলে। বাবা মা চুরি করে হারিয়ে গেল। এনে দেন আমাকে আমার ছেলে, এনে দেন প্লিজ। সাফওয়ানের চোখও ছলছল হয়ে গেল। মনে পড়ে গেল সেই ছোট্ট হাত, পায়ের ছোট্ট দেহটা। আদিল, সিনথিয়া, রাফিয়া, সাইফ সহ সবাই সানার চিৎকারে এই রুমে ছুটে আসে। সানার মুখে ছেলের কথা শুনে রাফিয়া, রেহানা বাদে সবাই অবাক হয়ে যায়। সাফওয়ানের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে যাচ্ছে সানা। ঘুমের রেশ এখনো কাটে নাই তার। সানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাফওয়ান। ভাই কি হয়েছে? ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছো? ভাই একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবা? হ্যাঁ কর না। কি হয়েছিল তখন? ভাই আমরা তো কেউ ছিলাম না, এখনো জানতেও পারলাম না। সাইফের কথায় দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান। নিজের মধ্যে চেপে রাখা কথাগুলো এতদিন পর সবার সাথে বলার সময় হয়েছে। সাফওয়ান বলা শুরু করলো। তখন আমি সানাকে নিয়ে এসেছি, হবে 3-4 মাস। সানার অর্ধবার্ষিকী পরীক্ষা চলছিল তখন। সানা পড়াশোনা নিয়ে অনেক খামখেয়ালি করত। কিছুদিন যা বলছে ঠিকমতো খাবার খেত না। আমি ভাবতাম পরীক্ষার জন্য হয়তো ওর চিন্তাই অবস্থা। শেষ পরীক্ষার দিন স্কুলেও সেন্সলেস হয়ে যায়। তখন ওকে নিয়ে আমি হাসপাতালে যাই। ডক্টরের সাথে কথা বলে আমি কনফার্ম হই যে ও প্রেগনেন্ট। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। নিজের উপর রাগ হয়েছিল প্রচুর, কারণ ওর স্বাস্থ্য নিয়ে আমি প্রচণ্ড চিন্তায় ছিলাম। ওর এখন কনসেপ্ট করাটা ওর শরীরের পক্ষে যতটা না ক্ষতিকর, ততটা আমাদের বাচ্চার জন্য। সামনেও তার এসএসসি এক্সাম, কী থেকে কী করবো ভেবে পাচ্ছিলাম না। মমকে জানালাম। মম তো বেজায় খুশি, তার বংশধর আসবে। এদিকে আমিও নিজের কাজ সামলে সানার খেয়াল রাখতে পারছিলাম না। আচ্ছা ভাইয়া, আমরাও তো জানতাম না সানা প্রেগনেন্ট। এরপর কি এমন হলো যে সানার বাবা মা হারিয়ে গেল, বাবুকেও আল্লাহ নিয়ে নিল, আর ভাবিও কেমন পাল্টে গেল? চুপ কর, ভাইয়ার কথা শেষ হওয়ার আগেই বাম হাত ঢুকাস কেন? ভাইয়া তুমি বলো। সাইফ আর সিনথিয়ার কথার জন্য আদিলের ডিস্টার্ব হলো। আদিল অনেক মনোযোগ সহকারে সাফওয়ান থেকে শুনছিল। সানার তখন 4 মাস শেষের দিকে। কেমন যেন সুন্দর হয়ে যাচ্ছিল দিন দিন। বিশেষ হচ্ছিল না। আমার এইটুকু বউর পেটুতে
আরেকটা জীবন। এরপর আমি সানার খেয়াল রাখার জন্য গ্রাম থেকে রাফিয়াকে ও ওর মা বাবাকে নিয়ে আসে। তাদের আনা যে আমাদের জীবনে এত বড় ভুল হবে তা যদি জানতাম তাহলে এই ভুল আমি করতাম না। সানা আবারও কেঁদে উঠাতে সাফওয়ান তার কথা থামিয়ে দেয়। সানা প্রচুর কাঁদছে আর বলছে তার বাবুকে না দিতে। সানা ঘুম ঘুম চোখেই নিজেকে খামচাতে লাগলো, নিজের গালে নিজেই থাপ্পড় দিতে লাগলো। সব আমার দোষ, আজ আমার জন্য আমার বাবু আমার কাছে নাই। আল্লাহ, তুমি আমাকেও নিয়ে যাও, আমার যে আর ভালো লাগছে না আল্লাহ। সানার অবস্থা দেখে আদিল সাইডে রাখা ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে আবারও পুশ করে দিল। সানা শান্ত হয়ে গেল আবারও। ভাবির অবস্থা দেখে তো মনে হচ্ছে ওনার মেন্টাল কন্ডিশন তেমন ভালো না। ওনার এর আগেও এমন বিহেভ করেছে, আরও অনেক মনে হচ্ছে। ওনাকে কি ডাক্তার দেখানো হয়নি? এবার রাফিয়া মুখ খুলল। ভাইয়ার থেকে পুরো কাহিনী শুনুন, তাহলে সব বুঝতে পারবেন কিভাবে কি হয়েছে। 1 মিনিট, তুমিও এখানে ছিলে তাই না রাফিয়া? তুমিও তাহলে জানো এখানে কি কি হয়েছে? সব জানার কথাই। থাম, আমি বলছি। সানার মা বাবা রাফিয়াকে পেয়ে প্রচণ্ড খুশি থাকতো, তবে সানার বাবা মায়ের মাঝে সে খুশি দেখা যেত না। আমার সম্পত্তির লোভে তারা সানাকে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল বয়স লুকিয়ে। আঙ্কেল আর মম নাকি ওনাকে অনেক টাকা আর জায়গা দেওয়ার লোভ দেখিয়েছিল, কিন্তু তারা কিছু না দেওয়ায় আমাদের উপর অনেক রাগ ছিল। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাফওয়ানের মুখের দিকে। এরপর কি হলো ভাই? সানা তো মা বাবা রাফিয়াকে পেয়ে তো বেজায় খুশি। মা যখন যেভাবে যা বলতো সেভাবে চলতো বোকা সানাটা। আমি অফিসে রাফিয়া তার কোচিং ছিল। সানার মা সানাকে ইচ্ছাকৃতভাবে সেদিন পাকা পেঁপে খাওয়ায় যাতে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সানা জানতো না যে পাকা পেঁপে খেলে বাচ্চার ক্ষতি হবে, সেও মায়ের কথাই খেয়ে নেয়। সানার বাবা কিছু মেডিসিন এনে দেয় সানার মাকে। তারা মিলে যেসব মেডিসিন সানাকে খাওয়ায়, হঠাৎ সানা ব্যথায় চিৎকার করে ওঠে। সানাকে সেদিন তার হসপিটালে নিয়ে যায় কুদ্দুস আর রেহানা মিলে। সানার মা আমাকে ফোন দিয়ে জানায় সানার অবস্থা, কোন হসপিটালে নিয়েছে, এবং এটাও বলে যে সানা ইচ্ছাকৃতভাবে পেঁপে খেয়েছে। সে বাচ্চা চায় না এই বয়সে। সব শুনে আমার মাথা প্রচণ্ড খারাপ হয়ে যায়। হসপিটালে গিয়ে শুনি সানার অবস্থা বেশ খারাপ, বাচ্চাকে বাঁচানো যায়নি। তখন আমার নিজের কাছে নিজেকে অনেক অপরাধী লাগে। আজ আমি নিজের প্রতি সংযত থাকলে এই দিন আমাকে দেখতে হতো না। জানোস, নার্স যখন তলের মধ্যে সে ছোট্ট দেহটা আমার হাতে দিয়েছে, আমি আবেগহীন হয়ে গিয়েছিলাম। আমার সন্তান আমার অংশ, অথচ দুনিয়া দেখতে পেল না। ছোট ছোট হাত পা হয়েছিল, হয়তো আর কয়েক মাস গেলেই সে দুনিয়া দেখত। কিন্তু তখন মনে হচ্ছিল সানার জন্য আমার বাচ্চা মারা গেছে, অন্য কিছু মাথায় আসে নাই। বাচ্চাটার কথাই শুধু আমার মাথায় আসছিল। আমি খুব কেঁদেছিলাম, অসহায়ের মতো চিৎকার করে কেঁদেছিলাম। সানাকে বেঁচে থাকতে হবে, তাকে হিসাব দিতে হবে আমার ছেলেকে মারার। সানাকে একা হাসপাতালে ফেলে রেখে আমি বাসায় চলে আসি। নিজের হাতে সেই দেহটাকে গোসল করিয়ে সাদা কাপড় পেঁচিয়ে আমার রুমের বেলকনিতে দাঁড়ালে দেখা যায় এমন জায়গায় কবর দিই। এই অবধি আমি সানাকে জানাইনি সে ছোট্ট ছেলেটাকে আমি কি করেছে। সবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, সবাই কাঁদছে। কাঁদবেই বা না কেন? এত কিছু হয়ে গেল, কেউ টেরও পেল না। সাফওয়ানের চোখের পানি দেখে সবাই নিজেকে সামলে নিল। এই শক্ত পোক্ত ছেলেটাও নিজেকে সামলাতে পারে না। এরপর কি হলো ভাইয়া? আদিল সাফওয়ানকে প্রশ্ন করল। সাফওয়ান নিজের চোখের পানি মুছে আবারও বলতে শুরু করলো। সানা সুস্থ হয়, সানার সাথে আমার রুম আলাদা হয়। সানার অবস্থা অনেক খারাপ থাকে তখন। একে তো সন্তান হারিয়েছে, তার উপর অসুস্থ। এই অবস্থায় আমি তাকে সাপোর্ট না দিয়ে উল্টো দোষারোপ করতাম, বকতাম, কথা শোনাতাম। সানার মাও সাথে সাথে ওকে অনেক কথা শোনাতো। দিনকে দিন যেতে যেতে সানার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এত মানসিক চাপ সহ্য করতে পারে না মেয়েটি। এক পর্যায়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে। সবে আমরা যখন সানাকে নিয়ে ব্যস্ত, তখন সানার মা বাবা আমার ক্যাশ, টাকা, স্বর্ণ সব নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজো আর তাদের খোঁজ পাওয়া গেল না। রেহানা থেকে জানতে পারি আমি সব ঘটনা। এরপর সান একটু সুস্থ হতে আমরা তাকে সাইকিয়াট্রিস্ট দেখাই, যেখান থেকে জানতে পারি যে সানার মা সানাকে জোর করে পেঁপে আর কিছু মেডিসিন খাওয়ায়, আর তারপরে তার শরীর খারাপ হয়। এর মধ্যে আমার গার্ডস কুদ্দুস ভাইও লাপত্তা হয়ে যায়, যার খোঁজ আজও পায়নি। সানা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো, আর কেমন পাল্টে গেল।
তার মধ্যে সে বাচ্চা সুলভ আচরণ হারিয়ে গেল, সব পাল্টে গেল নিজ থেকে। আমার সাথে কথা বলে কমিয়ে দিল। আমি বাসায় থাকলে রুম থেকে বের হতো না, আর আমি আমার গিল্ট থেকে সানার সামনে যেতাম না। যে সময় সানার আমাকে দরকার ছিল সে সময় ভুল বলছে আমিও তাকে দূরে সরিয়ে দিই। এইভাবেই দিন গেল, তারপর বছর। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এতগুলো দিন ধরে কেউ ভালো নেই, এক বাসায় থেকেও কারোর সাথে কারো যোগাযোগ নাই। আজ ভাইয়া না থাকলে আমি কোথায় থাকতাম জানি না। বাবা মা আমার কিংবা সানার কারোর কথাই ভাবেনি। তারা কিভাবে নিজেদের সন্তানদের সাথে এত অন্যায় করলো সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমাকে এখানে রেখে গেল, ভাবলেও না আমি কি করব। সাফওয়ান ভাই আমাকে মেডিকেল কলেজে ভর্তি করলো। বাবা মায়ের করা কাজে গিল্টি ফিল করতাম, লজ্জাবোধ হতো, তাই হোস্টেলে চলে গেলাম। কেন জানি না সানার দিকে তাকাতে পারতাম না। রাফিয়া কাঁদছে, নিজের ইমোশন সে চেপে রাখতে পারল না। শ্যামবর্ণের মেয়েটিকে কাঁদতে দেখে সাইফের বুকে মোচড় দিয়ে উঠল। রাফিয়াকে কাঁদতে দেখে কেন জানি সাইফের অনেক কষ্ট হলো। সিনথিয়া সাইফের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। আপনারা কাঁদছেন আর আপনাদের বোন নিশ্চিন্তে ভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আদিলের কথায় সবার নজর যায় এবার সিনথিয়ার দিকে। আসলে এই মেয়েটা ঘুমোচ্ছে, এটা সিনথিয়ার ছোটবেলার অভ্যাস। সাইফ, তুই গিয়ে সিনথিয়াকে ওর রুমে দিয়ে আয়, যা। আর তোমরা ঘুমোতে যাও, সকালে আবার সবার কাজ আছে। সাফওয়ানের অনুমতি পেতেই সবাই ঘর থেকে বেরিয়ে গেল। সাইফ সিনথিয়াকে তার রুমে দিতে গেল, রাফিয়াও তার পিছু পিছু যাচ্ছে। আদিল সাইফের রুমে চলে গেল। সিনথিয়াকে খাটে শুয়ে দিয়ে সাইফ দাঁড়ালো। রাফিয়ার দিকে এক নজর তাকিয়ে রাফিয়ার গাল থেকে অশ্রুফোঁটা মুছিয়ে দিল। তোকে কান্না করলে দেখতে ক্রিম আপার মতো লাগে। বিলিভ মি রাফু, তুই ক্রিম আপার লাইট ভার্সন। এইটুকু কথাই যথেষ্ট ছিল রাফিয়াকে রাগিয়ে দিতে। এতক্ষণ যে সে কান্না করছে তা নিমিষেই ভুলে গেল সে। তেড়ে গেল সাইফের দিকে। হ্যাঁ, আপনার সমস্যা কি? সবসময় আমার পিছে এভাবে লেগে থাকেন কেন? আপনার কাজের অভাব পড়েছে? আমি আপনার কোন পাকাতানে মই দিয়েছি শুনি? এই মেয়ে, তুই এত ছোকরাটে মহিলাদের মতো ছোকরা করতে তেরে আসছিস কেন? আমি তোর পিছে কখন লাগলাম? আমি দি গ্রেট সাইফ সিকদার, আর যার তার পিছু লাগি না। দেখাই চাই কে কি করে, নিজের মুখেই নিজের প্রশংসা করে। আর সবাই জানে আপনি কি করেন। আপনি হলেন ঝগড়ুটে ব্যাটা। রাফিয়া চুপ। কেন চুপ করব? আপনি করেছেন কখনো? সুযোগ পেলেই আমাকে কথা শোনাতে চলে আসেন। যান, বিদেয় হন, আমার ঘুম পাচ্ছে খুব। সাইফকে কিছু বলার সুযোগ না দিয়ে রাফিয়া সাইফকে ধাক্কিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে। বাহিরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে সাইফ। সকাল 8টায় ঘুম ভাঙে সানার। চোখ কসলে তাকাতেই নিজেকে কারো বুকে দেখতে পায়। ঘাড় উঁচু করে দেখে এটা সাফওয়ান। সাফওয়ানের বুকে নিজেকে দেখে অবাক হয়ে যায় সানা। সে যে সাফওয়ানের বুকের উপর সারা রাত ঘাপটি মেরে শুয়েছিল, সাফওয়ান এখনো ঘুমোচ্ছে। কাল কত রাত জেগেছিল সে, তাই সকালে ঘুম ভাঙছে না তার। ওয়াশরুমে যাওয়াও জরুরি, আবার সাফওয়ানকে বিরক্ত করতে ইচ্ছে করছে না। অনেক ভাবার পর সানা নিচে নামার সিদ্ধান্ত নিল। এক পা সুন্দর মতো ফ্লোরে রাখলো, আরেক পা রাখার চেষ্টা করতেই ব্যথায় ওই জায়গায় পড়ে যেতে নেয়। ফ্লোরে পা চেপে ধরে ধপাস করে ফ্লোরে বসে পড়ে। কিছু পড়ার আওয়াজে সাফওয়ানের ঘুম ভেঙে যায়। ফ্লোরে তাকিয়ে দেখে সানা পড়ে আছে। সাফওয়ানের ঘুম ঘুম ভাবটা পালিয়ে গেল। উঠে এসে সানাকে কোলে নিয়ে খাটে বসালো। সানার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই মেয়ে, নিচে নামছো কেন? কি ভাবো নিজেকে যে একা একা সব পারবে? একে তো পা ভেঙে বসে আছো, তার উপর নিজে নিজে মাতাপরি করছো। সানা সাফওয়ানের বকা খেয়ে চুপসে গেল। কিছু বলতে গিয়েও বলল না। আসলে আমার ওয়াশরুমে যেতে হবে। আপনি ঘুমাচ্ছেন দেখে একা একা যাওয়ার চেষ্টা করছিলাম। আমি ঘুমাচ্ছিলাম দেখে কি হয়েছে? আমাকে কি তুমি একটু জাগাতে পারতে না? এখন কি এখানে কথা বলে সময় অপচয় করবেন, না আমাকে ওয়াশরুমে দিয়ে আসবেন? অনেকদিন পর সাফওয়ানের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে সানা। সাফওয়ান সানাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের ভিতরে দিয়ে দাঁড়িয়ে থাকে। তা দেখে সানা বিরক্ত হয়ে বলে, আপনি কি ওয়াশরুমের ভেতরে দাঁড়িয়ে থাকবেন? আশ্চর্য। ছি, দুষ্ট। এইভাবে কেউ নিচে ওয়াশরুম থেকে বরকে ডাকে? দিন দিন তুমি অনেক দুষ্ট হয়ে যাচ্ছে সানা। সাফওয়ানের কথায় সানা বোকা বনে গেল। সাফওয়ান কোনো কথা থেকে কোন কথাই গেল। কিসব বলছে সে মাথায়, তার কি ছিঁড়ে গেল নাকি?
আপনি ঠিক আছেন? আমার আবার কি হবে? তোমার হয়েছে, তুমি গেলে ওয়াশরুমে, সেখানে বরকে রোমাঞ্চ করতে রাখছো। ছি সানা, ছি। আপনি যাবেন এখান থেকে? হাতি কাদায় পড়লে চামচিকায়ও লাথি মারে, কথাটা প্রমাণিত। নিজেকে নিজে হাতি বলছো? তো খুব একটা খারাপ বলো নাই জান। তুমি হাতি না হলেও ছোটখাটো একটা হাতির বাচ্চাই বলা যায়। কাল রাত থেকে করে তুলতে তুলতে আমি শেষ। সাফওয়ানের কথায় সানার রাগ হচ্ছে প্রচুর। তাকে কিনা হাতির বাচ্চা বলছে। আজ পায়ে ব্যথা দেখে এই লোক সুযোগ পেয়ে কথা শোনাচ্ছে। পা একবার ঠিক হোক, দেখাবে মজা। দয়া করে বাহির থেকে দরজা লক করে রুমে গিয়ে বসুন। আমার হলে আমি আপনাকে ডাক দিব। সাফওয়ান হাসতে হাসতে দরজা লক করে দিল। অনেকদিন পর সানাকে এভাবে জ্বালাচ্ছে সে। তার খুব ভালো লাগলো এতদিন পর সানার সাথে কথা বলে। এই মেয়েটার সেই বাচ্চামো, সবকিছু মিস করে সাফওয়ান। সেই চঞ্চল দুষ্টু মিষ্টি সানা যেন সময়ের সাথে কোথায় হারিয়ে গেছে জানা নাই। রাফিয়া আর সিনথিয়া ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে সিনথিয়া আদিলকে স্বপ্ন দেখছে। সিনথিয়া আর আদিল একে অপরকে ধরে আছে আর হাসছে। স্বপ্নের মধ্যে আদিল সিনথিয়ার কাছে চুমু চাচ্ছে। সিনথিয়া লজ্জা পেয়ে ধীরে ধীরে আদিলের দিকে এগিয়ে আদিলের গালে চুমু খেল। তখনই রাফিয়া কপালে হাত দিয়ে উঠে বসলো। একবার নিজের কপালে হাত দিচ্ছে, আরেকবার সিনথিয়ার দিকে তাকাচ্ছে। রাফিয়ার মধ্যে বিস্ময়কর এক মুহূর্ত যেন এটা। এই মেয়ে ঘুমের মধ্যে কেন তাকে চুমু খাচ্ছে? এই সিন্ধু, সিন্ধু। কি হয়েছে? আপাই তো ডাকছো কেন? ঘুমো ঘুমো কণ্ঠে রাফিয়ার ডাকে উত্তর দিল সিনথিয়া। তুই কাকে চুমু খাচ্ছিস? রাফিয়ার কথায় এক লাফে উঠে বসে সানা। রাফিয়াকে আদিলকে চুমু দিতে দেখে ফেলল নাকি? সিনথিয়াকে এভাবে লাফিয়ে উঠতে দেখে চমকে যায় রাফিয়া। কি করছে এই মেয়ে? চিনে টিনে ধরল নাকি? আশেপাশে তাকিয়ে দেখে সে তার রুমে আদিলের কোনো চিহ্ন নাই। পরে মনে পড়ল সে আর রাফিয়া তো নিজের রুমে ঘুমাচ্ছে, আদিল আসবে কোথা থেকে? তাহলে রাফিয়া কিভাবে জানলো যে সে চুমু খেয়েছে? কি বলছো তুমি আপু? আমি কাকে চুমু দিব আবার? তুই মাত্র আমার কপালে চুমু দিছস, লুচি মহিলা। সত্যি করে বল, ঘুমের মধ্যে কারে ভেবে আমাকে দিছস? না হলে লাথি মেরে খাট থেকে ফেলে দিব। সত্যি বলছি আপু, কাউকে না। কিভাবে কি করছি আমি জানি না। সিনথিয়া কোনো মতে বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। আর রাফিয়া সেদিকে তাকিয়ে হাসতে লাগলো। এরপর বিছানা তুলতে লাগলো। অন্যদিকে আদিল আর সাইফ ঘুমিয়ে আছে। তখন সাইফের ফোন বেজে উঠল। ঘুমের চোখে ফোন রিসিভ করলে বলল, হাই টিনা, বেব, আমি ব্যাডলি মিসিং ইউ। ফোন স্পিকারে থাকায় অপর পাশের মেয়েটা যা বলল তা আদিলও শুনতে পেল। Are you sleeping, Saif? I am not Tina. সরি বেব, মাই মিস্টেক। হু আর ইউ? আমাকে তুমি চিনতে পারছো না? লাইক সিরিয়াসলি সাইফ, আমি তোমার জিএফ। আমার জিএফ বুঝি? তা কত নাম্বারটা তুমি? ডোন্ট ডিস্টার্ব মি ইয়ার, গো টু হেল। মেয়েটি রেখে ফোন কেটে দিল। এতক্ষণ আদিল চুপচাপ সাইফের কথোপকথন শুনছিল। ফোন কেটে যেতেই হো হো করে হেসে উঠল আদিল। আদিলকে হাসতে দেখে সাইফ উঠে বসে। এইভাবে আদিলকে হাসতে দেখে বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার আদিল, তুই বিটকেলের মতো হাসছিস কেন এভাবে? বিশ্বাস কর, প্রচুর ভয়ানক লাগছে। এই বিটকেল কে আবার? ওয়েট, 1 মিনিট দোস্ত, তুই বিটকেলকে চিনিস না? না। আদিল বিটকেলকে চিনে না শুনে সাইফ এবার নিজেই হাসা শুরু করলো। স্টার জলসায় একটা বাংলা সিরিয়াল হতো না, কিরণমালা? সে এক রানী রাক্ষসী ছিল না, তার সেনাপতি ছিল একজন রাক্ষস, আর সেই রাক্ষস সেনাপতির নাম হলো বিটকেল। সাইফের মুখে বিটকেলের কাহিনী শুনে আদিলের মুখটা চুপসে যায়। যে হাসির উপর কত কত মেয়েরা ক্রাশ খেয়ে বসে, আজ সেই হাসিকে সাইফ কার সাথে তুলনা করলো? আদিলের অবস্থা দেখে সাইফ হাসতে হাসতে বিছানায় আবার শুয়ে পড়ল। তুই কবে থেকে সিরিয়াল দেখলি? হাসি থামা বেটা। আর বলিস না, কতবার যখন ছুটিতে এলাম না দেশে, তখন দেখছি। সিন্তু তখন ছোট ছিল, সারাদিন এসব দেখতো, আর আমি চ্যানেল চেঞ্জ করলেও কান্নাকাটি করতো, তাই বাধ্য হয়ে ওর সাথে দেখতাম। যেমন ভাই আর তেমন বোন। যা সব ফ্রেশ হতে হবে, আমার আবার হসপিটাল আছে। কখন জানি আবার তোর ভাই ডাকে। হ্যাঁ, ঠিক বলছোস। আচ্ছা শোন, সানাকে থুকু ভাবের পা যদি মোটামুটিও ভালো থাকে, তাহলে এভাবে ব্যান্ডেজ করবি আর খুলতে না করবি, যাতে 1 মাস অবধি সব কাজ ভাইয়ার করা লাগে। আমি এসব পারবো না। একে তো এটা
আমার প্রফেশন, তার উপর তোর মিনিস্টার ভাই জানলে আমার চাকরি শেষ করে দেবে। আরে শালা, ভয় পাচ্ছিস কেন? আমি আছি না, আমার ছুটি আরও 6 মাসের আছে। গরু আমি সামলে নিব। আমার বোন নাই যে তুই আমাকে শালা ডাকবি, বরং তোকে শালা ডাকতে পারি। তোর কিন্তু বোন আছে। ভুলেও ভাবিস না শালা, বুইরা ডাক্তার, তোর কাছে আমার বোন বিয়ে দিব? নিজেকে আয়নায় দেখ, আর ভাই শুনলে তোর ছাদতে ধাক্কা দিব। তোর ওই ডাইনি মার্কা বোনকে বিয়ে করার আমার কোনো শখ নাই ভাই, মাফ কর। আমি বুইড়া হইলে তুই কি ভুলে যাস না, আমার 1 মাসের বড় তুই। হ, দিলে না করবি, যা ভাগ। আমি ফ্রেশ হয়ে আসি, যাই নিজে নিজে বিছানা। তোর ভাই, তোর বউ নাই যে তোর সব কাজ করে দিবে। আর মনে করাইস না আমার সিঙ্গেল লাইফের কষ্ট তুই। সানাকে নিয়ে আসে রুমে সাফওয়ান। সানা মুখ ফুলিয়ে বসে আছে। ফ্রেশ হওয়ার সময় ভুলবশত পানি পড়ে সানার শাড়ি ভিজে গেছে। এখন সে চেঞ্জ করে 3 পিস কিভাবে পরবে এই পা নিয়ে। সানা মুখ গোমরা করে বসে থাকতে দেখে সাফওয়ান সানাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাফিয়া আপুকে ডেকে দেবেন একটু, আমার চেঞ্জ করা লাগবে। তা আমাকে বললেই হয়, আমি হেল্প করছি। সাফওয়ানের দিকে চোখ গরম করে তাকায় সানা। সাফওয়ান মেবি ভুলে বলে ফেলেছে। সানা দৃষ্টি তোয়াক্কা না করে সাফওয়ান আলমারি থেকে শাড়ি এনে সানার হাতে দেয়। আমি নিজে পড়তে পারলে নিশ্চয়ই আপুকে ডাকতে বলতাম না। ও হ্যাঁ, তাই তো, আমি শাড়ি পরাতে পারি, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। সানা গাল ফুলিয়ে বসে আছে। সানার এক্সপ্রেশন দেখে সাফওয়ানের খুব হাসি পাচ্ছে। সানাকে জোর করে কোলে নিয়ে আসছে বাড়িতে। সানা নিজেই হেঁটে আসতে চেয়েছিল। সানা মোটামুটি অনেকটাই ভার। এভাবে সানাকে কোলে নিয়ে হাঁটা সাফওয়ানের জন্য অনেকটাই কষ্টসাধ্য। যতই মুখে বলুক না কেন, এতটুকু আসতেই সাফওয়ানের দম আসে আর যায়। একটা হুইল চেয়ার কিনে আনতে হবে, না হলে এভাবে কোলে নেওয়া সবসময় সম্ভব না। আর বারবার নেওয়া তো ইস, সাফওয়ান নিজেই না অক্কা পায়। এভাবে মুখ ফুলে যেন বসে থাকে না কেউই। আমার কোনো অচেনা মানুষের সাথে কথা বলার ইচ্ছে নেই। আমি অচেনা তোমার কাছে সানা? এত সহজে বলে দিলে? আপনার মুখে কি এটা মানায় সাফওয়ান? আপনি যখন নিচ থেকে একটা ঘুড়ির সুতো ছেড়ে দিলেন, সেটা সেই দূর বিশাল আকাশে হারিয়ে গেল, তখন কি আপনি তা আবার ফিরিয়ে আনতে পারবেন? যখন আপনাকে আমার বেশি প্রয়োজন ছিল, ছিলেন আপনি আমার পাশে, ভরসার হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন যে সানা কষ্ট পেও না, আমি তোমার সাথে আছি। যেখানে দেখেছিলেন আমার বয়সটা কতটুকু, আমার সব আমার বাবা মা শেষ করে দিয়েছিল। আমার মা বাবা মিলে সেই ছোট্ট সন্তান কেড়ে নিল। আমি কিভাবে এত কিছু একা একা সামলেছি, আমার কষ্ট কি আদৌ কেউ অনুভব করেছিল? একদিকে বাচ্চা হারানো মেয়েটি, আর একদিকে বাবা মা থেকে ধোঁকা খাওয়া। যখন মেয়েটি আশা করলো তার স্বামী তাকে সাপোর্ট দেবে, তাকে সামলাবে, সেই সময় সেও তাকে বুঝলো না, একা ছেড়ে দিল, নিজেও কথা শোনালো, নিজে না হওয়া সন্তানের খুনি বানালো। তখন সেই 16 বছরের মেয়েটির ওপর দিয়ে কি কি ঝড় বয়েছে আপনি কি ভেবেছিলেন? শোনো সানা। দাঁড়ান 1 মিনিট সাফওয়ান, আমার কথা শেষ হয়নি, আমাকে বলতে দিন। মানসিকভাবে কতটা সাফার করেছে একা একা আমি নিজে জানি। আমি একা ঘুমোতে পারতাম না, আগে থেকেই জানতেন না আপনি? তবুও নিজে থেকে আমাকে আলাদা করে দিলেন। আমি একা যখন ঘুমাতাম আমার মনে হতো আমার বাচ্চাটা আমাকে ডাকছে। আমি ঘুমাতে পারতাম না, সারা রাত কাঁদতাম, খুঁজতাম একটু আশ্রয়ের জন্য আপনাকে, অথচ আপনি ছিলেন না। কিভাবে থাকবেন আপনি? আপনি কি আমাকে ভালোবাসতেন? বাসতেন না। আপনি তো প্রথমেই বলে দিয়েছিলেন আমাকে মেনে নেবেন না। আমি ছিলাম আপনার একমাত্র অনাকাঙ্ক্ষিত দায়িত্ব, যা আপনার অনিচ্ছাকৃতভাবে পালন করতে হয়েছে। যখন এটা উপলব্ধি করেছি, তখন থেকে নিজেকে সামলানোর চেষ্টা করেছি, নিজেকে পাল্টে নিয়েছি। সানা নিজেকে পাল্টে নিয়েছিল। সেই হাসপাতালে গিয়ে জানতে পারি আমার বাচ্চাটার দেহ নাকি আপনাকে দিয়েছে, অথচ তা কি করেছেন এই অবধি আমাকে জানান নাই। কেন মিস্টার সাফওয়ান? আমার কি অধিকার নেই? সানা কাঁদছে, খুব করে কাঁদছে। নিজের মধ্যে রাখা সব কথা আজ উগলে দিয়েছে সে। সাফওয়ানের এমন স্বাভাবিক ব্যবহার সানা নিতে পারছিল না। এত কিছু হওয়ার পরে, এতদিন পর হঠাৎ সাফওয়ানের এমন ব্যবহার সত্যি সত্যি সানার ক্ষতস্থানে লবণ ছিটানোর মতো। সানাকে কাঁদতে দেখে অর্ধেক রাস্তায় সাফওয়ান গাড়ি থামিয়ে দেয়। সে বুঝতে পারছে কতটা ব্যর্থ মানুষ সে। কিভাবে একজনকে তিলে তিলে সে এত কষ্ট দিল। কথায় আছে না, মানুষ সবসময় নিজের দিকেরটাই ভালো দেখে।
সাফওয়ানের ক্ষেত্রেও হয়েছে তা। সাফওয়ানের ক্ষেত্রেও তা হয়েছে। সে নিজের দুঃখে এতটাই বিভোর ছিল যে সানার অবস্থা সে দেখেই নাই, অথবা দেখেও এড়িয়ে গেছে। যখন সে ব্যাপারটা উপলব্ধি করেছিল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই সে লজ্জায় নিজেকে গুটিয়ে নিয়েছিল। আমি তোমাকে বলবো না যে আমার দোষ নেই, আমি জানি আমি দোষী, আমাকে যা ইচ্ছে শাস্তি দাও। আমি বলবো না যে আমার সাথে তুমি সব ঠিক করে নাও, শুধু বলবো আজ ডক্টর দেখিয়ে নাও। তোমার পা ঠিক না হওয়া অবধি তোমার জন্য যা যা করা লাগে সব কাজ আমাকে করার সুযোগ দিয়ে রাখো। আমি জানি তোমার জীবনের হারিয়ে যাওয়ার সময় কষ্ট হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না। বাদ দেন সাফওয়ান, যা ভাগ্যে ছিল হয়েছে। আমি ওসব কথা আর বাড়াতে চাই না। গাড়ি চালানো শুরু করুন। সাইব ভাইয়া আর আদিল ভাইয়া হয়তো মেডিকেলে পৌঁছে গেছে। সাফওয়ান আর কথা বাড়ল না। সানার মনের মধ্যে হয়তো অনেক কষ্ট হচ্ছে। অভিমান জমে জমে পাহাড় হয়ে গেছে। এখন সাফওয়ানের 1000 বার বললেও সানার কাছে তিক্ত লাগবেই। সাফওয়ান জানে সানা যেদিন সাফওয়ানকে মন থেকে ক্ষমা করতে পারবে সেদিনই সানা আবার আগের মতো সহজ হবে তার সাথে। মেডিকেলে পৌঁছেই সানাকে আগে পায়ের এক্সরে করানো হলো। আদিলের চেম্বারে বসে আছে সানা, সাফওয়ান আর সাইফ। তারা রিপোর্ট আসার অপেক্ষা করছে। আজকে আদিল কোনো পেশেন্ট দেখবে না, আজ শুধু রাউন্ডে যাবে সে। সরকারি হাসপাতালগুলোর এমন নিয়ম। সাফওয়ান এবার আদিলকে বলে উঠল, বয়স তো কম হলো না, তা বিয়ে কেন করছো না তুমি? আমার বয়স বেশি কবে হলো ভাইয়া? তুমি আর সাইফ বড় হয়ে গেলেও তোমাদের বয়স বাড়বে না, তাই না? এইভাবে লজ্জা কেন দিচ্ছ ভাইয়া? তুমি আদিল বুড়ো হতে পারে, আমি না। আদিল এবার বলে উঠল, জানেন সাফিয়ান ভাই, আমার আর সাইফের বাজে ছিল। যতদিন সাইফ না বিয়ে করছে ততদিন আমিও বিয়ে করতে পারবো না। ওর বিয়ের পর আমাকে বিয়ে করতে হবে। সালাই নিজেও বিয়ে করছে না আর আমাকেও করতে দিচ্ছে না। সাফওয়ানের বাঁকা চোখে তাকানো দেখে আদিল বুঝতে পারল সে কি ভুল করে ফেলেছে। তাড়াতাড়ি মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। সাফওয়ান এবার বলল, ঠিক সময় বিয়ে হলে এখন তোদের দুটোর বাচ্চা স্কুলে পড়তো, গাধাদের দল। এইভাবে যে অন্যদিকে নিলে যা বলেছ সে কথা কি আর ফেরত চলে আসবে? সাইফ তোমার শালা কিভাবে হয় বলো তো? আমাদের বোন এখনো ছোট, বুঝছো? তোমার মতো বড়োর কাছে ভুলও বেরিয়েছে না। সাফওয়ানের কথায় দাঁত কেলিয়ে হাসছে সাইফ। আদিলকে বুড়ো বলায় আদিলের মুখ চুপসে আছে। সাইফ এই জিনিসটার মজা নিচ্ছে। সানা সেদিকে খেয়াল করলো। সাইব ভাইয়া শুনুন, এভাবে দাঁত কালাবেন না। উনি যখন আদিল ভাইয়াকে বুড়ো বলেছে ভেবে নেন ইনডাইরেক্টলি আপনাকে বলেছে। আদিল ভাইয়ার আপনি সমবয়সী। সানার কথা শোনা মাত্র সাইফের হাসি হাসি মুখটা অন্ধকার হয়ে গেল। তোমরা জামাই বউ মিলে আমাদের দুই অসহায় যুবককে এভাবে অপমান করতে পারো না। বিয়েটা করো না এবার, তাহলে তো আর বলছি না। সাফওয়ান দুজনকে উদ্দেশ্য করে বলল। তখন আবার সানার রিপোর্ট চলে আসায় তাদের আলোচনা এখানে স্থগিত হলো। আদিল এবার সানার রিপোর্টগুলো ভালোভাবে চেক করছে। ভাইয়া, ভাবির পা বেমচরে পড়ায় অ্যাক্সিডেন্টের সাথে বাড়ি খেয়ে হাড্ডিতে একটু ইফেক্ট হয়েছে। ওনাকে সম্পূর্ণ 1 মাস বেড রেস্টে থাকতে হবে, তাও পা ব্যান্ডেজ করে। কিছুদিন পর পর এই ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন তুমি যা যা লাগবে করে দাও, আর যা যা ওষুধ লাগবে তাই সাইফকে লিখে দিও, সে নিয়ে আসবে। আর ব্যান্ডেজ চেঞ্জের কাজ ওটা রাফিয়া করতে পারবে। আরেকটা সাহায্য লাগবে, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারবে? হুইল চেয়ারের কথা শুনে আদিল বলল, কেন ভাইয়া, হুইল চেয়ার দিয়ে কি হবে? আপনি ভাবিকে কোলে নিয়ে যাবেন, আসবেন, কি রোমান্টিক দৃশ্য। তোমার রোমান্টিক দৃশ্য তোমার কাছে রাখো ভাই, আমার দ্বারা এতবার কোলে নিয়ে আসা সম্ভব না। এসব ছবিতেও ভালো লাগে দেখতে। তোমার ভাবি মাশাল্লাহ ছোট করে বাচ্চা হাতে, এভাবে বারবার নেওয়া মানে কোন এক সময় আমার হাত অথবা কোমর ভেঙে যাওয়া। ভাবি, ভাইয়া আপনাকে ডাইরেক্টলি মোটা বা হাতি বলল। সাফওয়ান বোকার মতো তাকিয়ে আছে সবার দিকে। নিজের কথা এভাবে ফেসে যাবে সে ভাবে নাই। আদিলটা যে এভাবে তাকে ফাঁসিয়ে দিবে কল্পনাও করতে পারে নাই। সানার মনে রাগ ফেটে যাবে। আমি কি নিজে আপনাকে কোলে নিতে বলছি? নিজ থেকে কোলে নেবেন আবার কথা শোনাবেন? আমি মোটা, আমি বাচ্চা হাতি? বেটা বুইরা হইয়া অন্যের দোষ খোঁজেন? সানার মুড প্রচন্ড খারাপ। মন চাচ্ছে সাফওয়ানকে ধরে যদি সে পিটাতে পারত। এই লোক তাকে মোটা বলে অপমান করলো। আদিল ভাইয়া, আপনি হুইল চেয়ারের ব্যবস্থা করুন। আমি চাই না কেউ আমাকে নিজের ইচ্ছে কোলে নিক, এরপর আমাকে মোটা বলে অপমান করুক। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি গিয়ে দেখছি
কোথা থেকে পাওয়া যায়? সাফওয়ান এতক্ষণ বোকার মতো তাদের কথা শুনছিল। কি বলতে গেছিল আর কি হয়ে গেছে। চেয়েছিল হাসি খুশি রাখতে, আর এদিকে রেগে গেছে। আদিল ভাই, তুমি আগুনে ঘি ঢালার কাজ করো না। এক কাজ করো, একটা নার্স ডেকে নিয়ে আসো। আমি সানার ওষুধগুলো কিনে নিয়ে আসি। ওর খেয়াল রাখো, আর উল্টাপাল্টা কোনো বুদ্ধি তুমি তাকে দিবা না। সানা বসে বসে অপেক্ষা করছিল কখন সাফওয়ান ফিরে এসে তাকে বাসায় নিয়ে যাবে। তার এখানে বসে থাকতে একটুও ভালো লাগছে না। ভাইয়া, ভাবিকে কি নিয়ে আসবেন নিয়মিত চেক আপের জন্য? এক কাজ করো আদিল, তুমি আমাদের বাসায় তোমার সব প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসো। এই পচা মহিলারা নিয়ে তো সবসময় আসা যাওয়া করা পসিবল না। আর আমার অনেক কাজ আছে, তাই না? সবসময় কাজ ফাঁকি দিয়ে আমি যদি ঘোরাফেরা করি তাহলে আমাকে পার্লামেন্ট থেকে বাদ দিয়ে দিবে। আর যেহেতু আমি একজন মন্ত্রী, আমার তো ঘরের মানুষের খেয়াল রাখলে হবে না, জনগণও তো খেয়াল রাখতে হবে। আদিল ভাই এই লোককে বলে দেন এই লোকটার আমাকে নিয়ে বারবার হসপিটালে আসা লাগবে না। আমি বরঞ্চ একা একা আসতে পারবো। এই লোক যতবার আমাকে খোটা দেয় তার থেকে ভালো আমি নিজে একা একা চলাফেরা করব। আচ্ছা ভাবি, আপনি বুঝতে পারছেন না রাগ কেন করছেন। সমস্যা নেই, আমি আপনাদের বাসায় যাব প্রতিদিন আপনাকে চেক আপের জন্য। আদিল মনে মনে ভাবছে, সে যদি প্রতিদিন ওই বাসায় যায় তাহলে এই উসিলায় সে সিনথিয়াকেও দেখতে পারবে। আদিল বুঝতে পারছে না সিনথিয়ার প্রতি তার এই অনুভূতির শেষ কোথায়, বা এর পরিণতি কি। আদিল থেকে বিদায় নিয়ে সাফওয়ান আর সানা বাসার দিকে রওনা হলো। পথের মধ্যে ফুচকার দোকান থেকে সাফওয়ান গাড়ি থামায়। কেউ যদি ফুচকা খাইতে চায় তাহলে আমাকে বলতে পারো। সাফওয়ান যে সানাকে ইঙ্গিত করে কথাটি বলল তা সানা ভালোভাবে বুঝতে পারছে। ফুচকা খাওয়াবে তো সোজাসুজিভাবে বললেই পারে, এভাবে নাটক করা মানে কি? এত নাটক না করে সোজাসুজি বললেই তো হয় ফুচকা খাওয়াতে চান আমাকে। না, কেউ যদি আমারটাকে ফুচকা খেতে না চায় তাহলে তার কিছু করার নেই, তাই না? যদি ফুচকা খাওয়াতে চান তাহলে খাওয়ান, না খাওয়াইলে গাড়ি স্টার্ট করেন, বাসায় যাব, ভালো লাগতেছে না। এক কাজ করি, ফুচকা কিনে বাসায় নিয়ে যাই, সবাই একসাথে খাওয়া যাবে। তাহলে তাই বসে আছেন কেন? সাফওয়ান গাড়ি থেকে নেমে ফুচকা কিনে এনে তারা বাসায় চলে যায়। অন্যদিকে সাফওয়ানের বাবা মা আলোচনা করছেন কিভাবে তারা সাফওয়ানের সব সম্পত্তি নিজেদের নামে করে নিবে। সাফওয়ানের বাবা মৃত্যুর আগে সব সম্পত্তি সাফওয়ানের নামে লিখে দিয়েছিল। যখন সাফওয়ান বিয়ে করবে এবং তার সব সম্পত্তি তার স্ত্রী পাবে, তাই তো সানার মামা বুদ্ধি খাটিয়ে সানার সাথে বিয়ে দেয়। সানার সার্টিফিকেটে 18 বছর বয়স দেখিয়ে, যাতে কম বয়সী সানার সম্পত্তি নিয়ে মাথা না ঘামায়, আর কৌশলে সানার মামা তার নামে সব লিখিয়ে নিতে পারে। সাফওয়ান মিথিলাকে ভালোবাসত, তাই মিথিলা চলে যাওয়ার পর ভেবেছিল যে সানাকে তো সাফওয়ান ভালোবাসবে না, তাই সম্পত্তি পাওয়ার পর সানা আর সাফওয়ানের তালাক করিয়ে দিবে। অথচ ঘটল সব উল্টো। একদিকে সাফওয়ান সানাকে ভালোবাসতে শুরু করেছে, অন্যদিকে সানার সন্তান হবে। সন্তান আসলে তো সব সম্পত্তি সানার আর সাফওয়ানের বাচ্চার হবে। তাই তো বুদ্ধি খাটিয়ে তারা সানার বাবা মাকে দিয়ে সানার বাচ্চাকে নষ্ট করলো। অন্যদিকে সাফওয়ানকে সানার থেকে আলাদা করতে পারল। সানার বাবা মা টাকার জন্য অনেক চাপ দিচ্ছিল সাফওয়ানের মাকে। তাদের উপর সব দোষ চাপিয়ে তাদেরও নিরুদ্দেশ করে দিল। সানার বাবা মা আর বেঁচে নেই। সানার মামা তাদের নিজের হাতে খুন করেছে। এটা নতুন না, সাফওয়ানের বাবাকেও সানার মামা আর সাফওয়ানের মা মিলে হত্যা করেছে। লিমা বেগম সাফওয়ানের সৎ মা, যেটা সাফওয়ান আজও জানে না। যখন জানবে তখন কি হবে কে জানে। এতক্ষণ ধরে তাদের এসব বুদ্ধি আলোচনা সব শুনল একজন। তারা বুঝতেও পারল না তাদের পরিকল্পনা অন্য কেউ দরজার আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলছে। সাইফ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা শুনছে তা শুনে তার মাথায় আকাশ ফেটে পড়ল। সাইফ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বাবা মা এত বড় নোংরা পরিকল্পনা করছে। মানুষ এত জঘন্য কিভাবে হতে পারে? সে কিভাবে সাফওয়ানকে জানাবে তার বাবা মা এত বড় ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে? সাইফ সাবধানে ওখান থেকে সরে গেল। সাফওয়ান সানাকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো। রেহানা আপা, ও রেহানা আপা, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে আসো। সাফওয়ানের ডাক শুনে রেহেনা তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলে আসলো। কি হয়েছে ভাইজান? আমাকে কিসের জন্য ডাকাডাকি করছেন? কিছু কি হয়েছে? হ্যাঁ, এখানে কতগুলো ফুচকা আছে, এগুলো সব ড্রয়িং রুমে সার্ভ করে রাখো। আমি সানিকে ফ্রেশ করে নিয়ে আসছি। ঠিক আছে ভাইজান। ভাবিজানের পা ঠিক হবে কবে? 1 মাসের জন্য বেড রেস্ট দিয়েছে, কিছুদিন পর পর এসে পায়ের ব্যান্ডেজ চেঞ্জ করে দিয়ে যাবে। ঠিক আছে ভাইজান, আপনি ভাবিজানকে ফ্রেশ করে নিয়ে আসেন, আমি বাকি সবাইকে ডেকে নিয়ে আসছি। সাফওয়ান রেহানার কথাই সাই জানিয়ে সানাকে নিয়ে ওপরে চলে গেল। সানা চুপচাপ সাফওয়ান আর রেহানার কথা শুনছিল, কোনো কথা বলে নাই।
রেহানা সবকিছু টেবিলে সাজিয়ে রাখলো। এরপর বাকি সবাইকে ডেকে নিয়ে আসলো ড্রয়িং রুমে। সিনথিয়া ফুচকা দেখিয়ে খুব এক্সাইটেড হয়ে গেল। রাফিয়া এসে সেও ফুচকা খাওয়া শুরু করে দিল। সবার আগে একা একা খাওয়া দেখে সাইফ বিদ্রুপের সুরে বলল, ভাইয়া আর ভাবি এই ফুচকা এনেছে, তোরা না আসার আগে এক খাদক সব খেয়ে নিচ্ছে। সাইফ যে রাফিয়াকে ইঙ্গিত করে এই কথাটি বলল তা রাফিয়া খুব ভালোভাবে বুঝতে পারল। সাইফের কথায় রেহানার আর সিনথিয়া অনেক জোরে হেসে ফেলল। সাইফের কথার কারণে রাফিয়া অনেক লজ্জা পেল। অনেকদিন পর ফুচকা দেখে লোভ সামলাতে পারে না এই রাফিয়া। আসলে ফুচকা এমন একটা জিনিস যা দেখে কোনো মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সিনথিয়া নিজের হাসি থামিয়ে সাইফকে উদ্দেশ্য করে বলল, আহ ভাইয়া, তুমি আপুকে এমনভাবে লজ্জা দিচ্ছ কেন? আর ভাইয়া, ভাবি এনেছে দেখে কি তাদের ছাড়া খাওয়া মানা? ভাইয়া শুনলে তো তোমাকেই বকা দিবে। তখনই সাফওয়ানকে দেখা গেল সানাকে কোলে করে নিচে নামছে। সাইফকে হুইল চেয়ার নিচে নিয়ে আসার জন্য বলল। সাইফ ও ভাইয়ের আদেশ মেনে নিয়ে আসলো। কি ভাই, তুমি থাকতে ভাবিকে হুইল চেয়ারে ঘুরতে হয়? আর বইলো না, আমাকে 2-3 বার কোলে নিয়ে একদিনের মধ্যে তোমার ভাইয়া হাঁপিয়ে গেছে। আজকে আদিল ভাইয়ের চেম্বারে আমাকে ছোটখাটো বাচ্চা হাতি বলে অপমান করেছে। সি সি বড় ভাইয়া, তুমি মন্ত্রী হয়ে নিজের বউয়ের সেবা করতে পারছো না, বাইরের জনগণের কি সেবা করবে? ভাই দেখ, তুই আগুনে ঘি ঢালার কাজ করিস না। এমনি বউ আমার উপর রেগে বম হয়ে আছে, আর তোর কথাই তো। সাফওয়ানের করুণ চাহনি দেখে ড্রয়িং রুমে হাসি রোল পড়ে গেল। সানার মুখ ভেঙে বলল, হয়েছে, আর কারো ঢং করা লাগবে না। আপু তুমি ফুচকা বানাবা নাকি আমি চলে যাব? সাফওয়ান সানার কথায় বুঝলো সানার মুড ভালো না। সবাইকে খাওয়া শুরু করতে বলল। নিজের হাতে সে ফুচকা বানিয়ে সানার মুখের সামনে ধরল। সানা সাফওয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফুচকা খেয়ে নিল। সাইফ এক দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকিয়ে আছে। রাফিয়া তো নিজের মনের মতো ফুচকা খাচ্ছে। সিনথিয়া খেয়াল করলো, ছোট ভাই একটু অন্যদিকে তাকাও। এভাবে বেচারির দিকে তাকিয়ে আছো দেখে তো মনে হচ্ছে বেচারি খাওয়ার দিকে তুমি নজর দিচ্ছ। সাইফ সিনথিয়ার কথা শুনে বিষম খেলো। সাইফ বুঝতে পারে নাই যে সিনথিয়া সবার সামনে তাকে এভাবে ফাঁসিয়ে দিবে। সিনথিয়ার দিকে রাগি চোখে তাকালো। এদিকে ড্রয়িং রুমে সবার দৃষ্টি সাইফের দিকে নিবদ্ধ। এভাবে আমার দিকে তাকাচ্ছ কেন সবাই? রাফিয়া যেভাবে খাওয়া শুরু করেছে তা দেখে আমি অবাক হয়ে গেছি। একটা মেয়ে একসাথে এতগুলো ফুচকা কিভাবে খেতে পারে? এখানে আমার দোষ কি তোমরা বলো? তোকে কি কেউ খেতে মানা করছে যে নিজের খাওয়া রেখে অন্যের খাওয়ার দিকে নজর দিচ্ছিস? আপনার তো নজর ভালো না, এখন যদি আমার পেট খারাপ হয় দেখেন কি করি আপনার। রাফিয়ার কথায় ড্রয়িং রুমে হাসি রোল পড়ে গেল। শাকচুন্নি কথাকার, তোর কথা যদি আমার পেট খারাপ হয় তাহলে তোর কি অবস্থা করি? এই তোরা থামবে? এত ঝগড়া কিভাবে করতে পারিস তোরা? দেখ সবাই, যে ইচ্ছে করে বেশি বেশি করে ঝগড়া করে সেই আজকে জেগায় অন্য মানুষ কিভাবে ঝগড়া করে। ইনডাইরেক্টলি অপমান করার চেষ্টা করছে সানা, তা সাফওয়ান খুব ভালোভাবে বুঝতে পারছে। সানা তাকিয়ে দেখে সাফওয়ান তার প্রশ্নের কোনো জবাব দেয় নাকি। সাফওয়ানের কোনো ভাবান্তর দেখছে না। তখন ড্রয়িং রুমে সাফওয়ানের মা বাবার আগমন ঘটে। সবাই নিজেদের হাসি ঠাট্টা থামিয়ে দেয়। সাইব, সাফওয়ান সোনা, তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ মা, বলো। সবাই জানার জন্য আগ্রহ নিয়ে সাফওয়ানের মায়ের দিকে তাকিয়ে আছে। সে অপেক্ষা করছে কিভাবে সব সাজিয়ে বলবে। সাফওয়ান অনেক বুদ্ধিসম্পন্ন মানুষ, সহজে কথার মারপ্যাচ ধরে ফেলে। আমি ঠিক করেছি যে আমার আর সাইফের আপু যে সম্পত্তিগুলো আছে তা তোমার সাইফের অ্যান্ড সিনথিয়ার মধ্যে সমান ভাগে ভাগ করে দিব। এই যে কিছু কাগজপত্র তো তোমরা 3 জন যদি সাইন করে দিতে তাহলে ভালো হতো আমার জন্য। লিমা বেগমের কথার মানে আর কেউ বুঝতে না পারলেও সাইফ ভালোভাবে বুঝতে পারছে তার মায়ের মনে কি চলছে। লিমা বেগম যে সাফওয়ানকে নিঃস্ব করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তা একমাত্র সেই বুঝতে পারছে। আম্মু, আমার কিছু লাগবে না, তুমি আমারটা 2 ভাইকে ভাগ করে দাও। আমি এত সম্প্রতি দিয়ে কি করব বলো তো? সিনথিয়ার ভাগেরটা না হয় আমি আমার সাফওয়ানকেই দিয়ে দিই। এমনি তো আমার সাইফের যা আছে তাতে হবে। এতক্ষণ সবার কথা মন দিয়ে সাফওয়ান শুনল। সানা সেখানে
নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে। শুধু সানা একানার সাথে রাফিয়াও আছে। রিহানা নিজের কাজে লেগে পড়েছে। আমার কিচ্ছু লাগবে না, যা আছে তা তোমার ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও। মনে মনে বলছে লিমা যে কে তোকে দিতে চায় এগুলো? তো তোর সব সম্পত্তি আমার নামে করে দেওয়া দলিল। সাইফ নীরবতা ভেঙে বলে উঠল সবার উদ্দেশ্যে। কেউ কারোর নামে কোনো সম্পত্তি এখনো দেওয়া হবে না। ভাই, আমি তোমাকে কিছু বলতে চাই। বলতে পারি? মম, যাও ড্যাডকে ডেকে নিয়ে আসো। এরপর সব সাইন হবে, এর আগে না। লিমা বেগম সাইফের কথা শুনে সেখান থেকে চলে গেলেন মিস্টার শিহাবকে ডাকতে। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাইফের দিকে। কে এমন বলতে চাই যে সবার আসার অপেক্ষায় আছে। ভাইয়া, মামার জন্য অপেক্ষা কেন করছো তুমি? যা বলার বলে ফেলো। না বোন, বাবা আসুক, তারপর সব বলবো। এর মধ্যে সেখানে লিমা বেগম শিহাব সাহেবকে নিয়ে চলে আসেন। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা বুঝতেই পারছে না কি নিয়ে আলোচনা করবে, যার জন্য সবাইকে এখানে উপস্থিত থাকতে বলছে। কি ব্যাপার আব্বু, তুমি আমাদের এখানে ডেকেছো? কি হয়েছে, কিছু বলবে কি? আম্মু যে তোমাদের নামে সম্পত্তি আমার সাফার নামে করে দিচ্ছে, এটা কি তুমি জানো? শিহাব সাহেব এক পলক স্ত্রী লিমা বেগমের দিকে তাকিয়ে সাইফের কথায় মাথা নেড়ে সম্মতি জানায় যে সে সব জানে। তুই চাইছিসটা কি বলতে বল। এত অধৈর্য কেন হচ্ছ তুমি আম্মু? তোমার কি ভয় করছে নাকি? না ভয়ে আছে কোনো কিছু প্রকাশ হয়ে যাওয়ার? যা বলার সোজাসুজি বলুন, এত নাটক করার কি আছে? রাফিয়ার কথায় সাইফ রাফিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সাইফের দৃষ্টির দিকে তাকিয়ে রাফিয়া ভয় পেয়ে যায়। কথার মাঝখানে তুমি বাম হাত কেন ঢোকালে? আমাদের পারিবারিক বিষয়ে তুমি নাক গলানোর অধিকার কোথায় পেয়েছ? সাইফের কথায় রাফিয়া অনেক অপমান বোধ করে ফেলে। রাফিয়া সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এক পাও উপরে দিবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এটা কিরকম ব্যবহার সাইফ? রাফিয়া তোর ফুফাতো বোন না? রাইট ভাই, সে আমার ফুপুর মেয়ে, তোমাকে না ভাবলেও চলবে। সাইফ ভাইয়ের রাগের জন্য ভুলে যাইয়েন না কখন কাকে কি বলে হার্ট করছেন। প্লিজ শান্ত হয়ে যান। এরপর বলুন কি হয়েছে। সানার কথা শুনে সাইফ বুঝতে পারল রাগের বশে সে কি করে ফেলছে। নিজের কাজে নিজেরই খারাপ লাগছে। তার কার রাগ কার উপর দেখাচ্ছে সে। অনেক ফনিতা হয়েছে, এখন আমি কিছু কথা সিরিয়াসলি বলতে চাই। তুমি হয়তো জানো না ভাইয়া, তোমার পিঠের পিছনে কত বড় ষড়যন্ত্র চলছে। আর যারা করছে তারা তোমার আপন মানুষ। তুমি কল্পনাও করতে পারবে না, যাদের আপন ভাবো তারাই তোমার পিঠে ছুরি চালাচ্ছে। আর তারা কেউ না, আমাদেরই মা বাবা। আমাদের মানে আমার আর সিনথিয়ার। কারণ তুমি তো জানোই না যে এই মহিলা তোমার আপন মা না। আমি আর সিনথিয়া, ও তোমার আপন না। সাইফের কথায় সানা রাফিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের রুম থেকে আসা সদ্য সিনথিয়াও এটা পড়ে জিতে নিয়েও নিজেকে সামলে ফেলে। সাফওয়ান নির্বিকার ভাবে মেঝের দিকে তাকায় আছে। কি বলছেন ভাইয়া, এসব সত্যি? তোর মাথা ঠিক আছে সাহিব? আজে বাজে যা আসছে মুখে তাই বলে বেড়াচ্ছিস। তুই আদৌ বুঝতে পারছিস যে কি হচ্ছে? আমরা কেন সাফওয়ানের ক্ষতি করব? আম্মু, তুমি চুপ থাকো, আমার কথা আমাকে শেষ করতে দাও। একদিন আমি মম ড্যাডের রুমের পাশে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি শুনতে পাই যে তারা কিছু নিয়ে কথা বলতে। আমি যখন 2 মাসের পেটে, তখন বাবা প্ল্যান করে তার বন্ধু মোহাম্মদ আবরার শিকদারের সাথে চুক্তিতে বিয়ে করে। মানে মোহাম্মদ আবদার শিকদার জানতো না যে এই মহিলা তার বন্ধুর বউ। তখন সাফওয়ান ভাই 3 বছরের ছিল, তাই তার দেখাশোনার করার জন্য বিয়ে করার প্রয়োজন ছিল। আঙ্কেল তখন মম আর ড্যাডের ফাঁদে পা দিয়ে ফেলে। সে বুঝতেই পারে নাই মম বিয়ে করছিল তাকে সম্পত্তির জন্য। এরপর মম ড্যাড সুযোগ বুঝে আঙ্কেলকে খুন করে ফেলে। সাফওয়ান ভাই ছোট থাকে, সে তো কিছু বুঝতে পারে নাই কি তার বাবাকে হত্যা করা হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এসব তারা নিজের মুখে স্বীকার করেছে। সাফওয়ানের ভাবভঙ্গি এখনো স্বাভাবিক। সানা হুইলচেয়ার ঠেলে সাফওয়ানের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। শান্ত চোখে সাফওয়ানের দিকে তাকায়। ভাইয়া যা বলছে আপনি কি তা শুনছেন? হ্যাঁ, যেহেতু আমি কানে কম শুনি না,
তো এখানে সবাই যা শুনছে আমিও তাই শুনেছি। তাহলে ভাই তুই এত শান্ত আছিস কিভাবে? আসলে এসব তো আমার জানার কথা রে, তাই অনেক আগেও রিয়াক্ট করা ছেড়ে দিয়েছে। সাফওয়ানের কথা সবাই খুব মনোযোগ সহকারে শুনছে। কারো আইডিয়া ছিল না যে সাফওয়ান সবকিছু আগে থেকে জানতে পারে। সাফওয়ান যদি সবকিছু আগে থেকে জেনে থাকে তাহলে এতদিন চুপচাপ কেন ছিল? সবকিছু জেনে শুনেও সে কেন কোনো অ্যাকশন নেয় নাই? আচ্ছা সাফওয়ান, আপনি সব জানা সত্ত্বেও এতদিন চুপচাপ কেন ছিলেন? চুপচাপ থাকার মানুষ না আপনি, তবু এত কিছু জানা সত্ত্বেও এতটা শান্তভাবে এতদিন কিভাবে ছিলেন? লিমা বেগম শিহাব সাহেব ভয়ে রীতিমতো ঘামছে সেখানে দাঁড়িয়ে থেকে। সাফওয়ান আর সাইফ এত কিছু কিভাবে জানলো তারা বুঝতে পারছে না। তারা এত খবর কোথায় পেল? তাদের কাঁপাকাঁপি দেখে সাফওয়ান মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাবেন না আঙ্কেল, ভয় পেও না মম। আমি তো শুধু প্রমাণের অপেক্ষা ছিলাম। তার উপর সানার মা বাবা তোমাদের কাছে। এতদিন আমি তাদের প্রচুর খোঁজ করেছিলাম, তবুও ঠিকানা পাইনি। তবে গত 2 দিন আগে জানতে পারি তোমরা সানার মা বাবাকে খুন করে ফেলেছ। সাফওয়ানের কথা শেষ হতেই তার দিকে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সানা আর রাফিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের কল্পনাই ছিল না যে তাদের মা বাবা বেঁচে নাই। যতই তারা খারাপ করে থাকুক, তবুও মৃত্যুর মতো এত ভয়ঙ্কর শাস্তি। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন আপনি? সবার কথা শুনে লিমা বেগম বিকট হাসি দিয়ে ওঠে। হাসতে হাসতে সবার উদ্দেশ্যে বলে, যখন সবাই সত্যিটা শুনেই ফেলেছে তাহলে আর কিসের লুকানো? হ্যাঁ, এসব আমি আর শিহাব মিলে করেছে। কারণ আর কতকাল আমরা অভাবে অভাবে দিন কাটাতাম। হ্যাঁ, এসব আমার ভাবনা ছিল। আব্রাহাম আমার বন্ধু ছিল। আব্রাহাম জানতো না আমি বিবাহিত। ওর সাথে বন্ধুত্ব ছিল 2 বছরেরও বেশি। হঠাৎ শুনি ভাবি মারা গেছে। সাফওয়ানও ছোট। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে। সাইফের মায়ের সাথে পরামর্শ করে তাকে আবরাবের পিছনে লাগিয়ে দেই, যাতে করে সে আবারও এর ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। আবরারকে নিজের কথার জালে আটকে বিয়ে করে নিতে পারি। আমাদের সব পরিকল্পনা মতোই হচ্ছিল। লিমা আবরারকে বিয়ে করে নিতে সক্ষম হয়। আবরারের দুর্বল জায়গা ছিল সাফওয়ান, তাই লিমা বেশি বেশি সময় কাটাতো সাফওয়ানের সাথে। তার দেখাশোনা করত, তাকে খাবার খাওয়ানো সব করত। তখন সাইফ 1 বছর ছিল। লিমা নিজেকে বিধবা হিসেবে উপস্থাপনা করেছিল। সাইফকে আবার নিজের সন্তান হিসেবে পরিচয় দেয়। ধীরে ধীরে আবরারের বিশ্বাস জিতে নেয় লিমা। একদিন জানা যায় যে সব সম্পত্তি সাফওয়ানের প্রাপ্তবয়স্ক হলে যখন বিয়ে করবে সেই স্ত্রীর নামই হয়ে যাবে। এর আগে সাফওয়ানের কিচ্ছু হয়ে গেলে তা অনাথ আশ্রমে চলে যাবে। লিমা আর আমি মিলে আবরারকে খুন করে ফেলি। ঘুমের মাঝে স্ট্রোক করেছিল বলে মাটি দিয়ে দিই। এরপর থেকে আমরা সাফওয়ানকে লালন পালন করি। সাফওয়ান সব জানে বাসার পুরনো কাজের লোকের থেকে, তবে সবটা জানার আগে তাকেই সরিয়ে দেই। সি ড্যাড, আমার ভাবতেও লজ্জা লাগছে। তোমরা এত নোংরা, ভাবতেও ঘৃণা লাগে। আমরা তোমাদের সন্তান। বাকিটুকে শুনে নাও সাহেব, আমরা সব তোমার জন্য করেছি। তুমি ছাড়া কেউ ছিল আমাদের? আর আমাদের একমাত্র ছেলে না তুমি? শান্ত হও। এত অন্যায় করার পর এত পাপের সম্পত্তি আমি চাই না আম্মু। শান্ত হও সবাই, আরও অনেক জিনিস জানার বাকি আছে তোমাদের। এই যে আমার সাথে সানার বিয়ে সব আঙ্কেলের পরিকল্পনা। সানার আব্বু আম্মুকে টাকা সম্পত্তির লোভ দেখিয়ে রাজি করিয়ে ফেলে। সানার বয়স বাড়িয়ে আমার বউ করে আনে, যাতে ছোট্ট সানাকে ভুলভাল বুঝিয়ে সব সম্পত্তি নিয়ে নেবে। ভুল হয়ে যায় তখন যখন সানাকে নিয়ে আমি সিরিয়াস হই। সানার প্রেগনেন্সির খবরে তারা ভয় পেয়ে যায়। বাচ্চাকে দুনিয়ার আলো না দেখানোর পরিকল্পনা করে। সানার মা বাবাকে হাত করে আবারও সানাকে বাচ্চা নষ্টের মেডিসিন খাওয়ায়। আমরা সানাকে নিয়ে ব্যস্ত। তখন সানার মা বাবা বাংলাদেশ ছাড়ার কথা বলে মেরে আমাদের দেশের বাড়িতে কবর দিয়ে ফেলে। আমার বডিগার্ড কুদ্দুস ভাই যখন বুঝতে পারে তখন তাকেও গুম করে রাখে। বাচ্চা হারানো, সানার খারাপ অবস্থা, কুদ্দুস ভাইয়ের নিরুদ্দেশ হওয়া আমাকে ডিপ্রেশনে ফেলে দেয়। কিছুদিন আগে আমি কুদ্দুস ভাইকে খুঁজে পাই। উদ্ধার করার পর তার কাছে সব জানতে পারি। থানায় অলরেডি জিডি করা, পুলিশ তদন্ত করছে। একজন মন্ত্রীর নাকের ডগায় বসে এসব ষড়যন্ত্র করব আর আমি টের পাবো না? সাফওয়ানের কথাই এবার শিহাব সাহেব আর লিমা বেগম ভয় পেয়ে যায়। এমনিতেও ওদের সাথে ওরা পেরে উঠবে না, ওখান থেকে পালাতে হবে ভেবে নেয়। সাহিব, আমরা তোমার আপন বাবা, আমাদের সাহায্য করবে না? আমাদের বাঁচাও তুমি।
এখান থেকে যেতে সাহায্য করো। আমার সন্তানকে দুনিয়ার আলো দেখতে দেন নাই, এত এত খুনের পরেও আপনাদের চেহারে সামান্য অপরাধ বোধের চিহ্ন নাই। আমি আপনাদের ক্ষমা করব কিভাবে ভাবলেন? আমার থেকে খারাপ কেউ আছে? আর জিহাদ, গার্ড ডেকে এনে এনাদের আমার ঠিকানায় নিয়ে যাও, পরে ওদের ব্যবস্থা করব। আজ আর আমার সময় নেই। সাফওয়ানের কথা মতো দুজনকে নিয়ে যাওয়া হলো। তাদের আকুতি মিনতি কেউ শুনল না। সবাই ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে দেখল শুধু। মানুষ শত অন্যায়ের বড় শান্তির ঘুম দেয়। সানা রাফিয়া একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। তাদের মা বাবা নাই বিশ্বাস হচ্ছে না। তারাও কম অন্যায় করে নাই ভাবি, এভাবে কান্না করবেন না। অন্যায় করা মানুষ যতই আপন হোক না কেন, নিজেদের শক্ত করুন। তারা আপনার দোষী, আপনার না হওয়া সন্তানের দোষী। সাইফ ঠিক বলছে। তারা কার জন্য কান্না করে? যারা তাদের সাথে এত বড় অন্যায় করছে। সাইফও কি স্ট্রং? সবার কথা শেষ হতেই রেহানা সাফওয়ানের কাছে দৌড়ে গেল। তার চোখে মুখে কৌতূহল খেলা করছে। কুদ্দুস কই আছে? কেমন আছে ভাই? ভালো আছে এখন, সপ্তাহখানেক পরেই বাসায় আনা হবে। রেহানার বুক থেকে এক চাপা পাথর বেরিয়ে গেল। কাউকে না বলতে পারলেও সে যে কুদ্দুস নামক মানুষটাকে ভালোবাসত। কুদ্দুসের হারিয়ে যাওয়ার খবর যে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। ভালোবাসার মানুষটাকে হারানো যে কি কষ্টের, এতদিন এই এক মানুষের অপেক্ষায় যে সে কাটিয়ে দিয়েছে। সবাই নিজেদের কষ্টে এতটাই ডুবেছিল যে তাদের মাঝে চলা রেহানার চাপা কষ্টগুলো কেউ উপলব্ধি করতে পারে নাই। সাফওয়ান সবাইকে নিজেদের ঘরে যেতে বলে সানাকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। সিনথিয়ার মাথা ব্যথা হয়ে আছে এত এত জিনিসগুলা জেনে। সব তার মাথার উপর দিয়ে গেছে। মা বাবা এতটা খারাপ কিভাবে? রাফু, আমার সাথে একটু ছাদে যাবি? সাইফের দিকে তাকিয়ে বুঝতে পারে রাফিয়া যে সাইফের মধ্যে কি চলছে। তাই বিনা বাক্যে সাইফের সাথে ছাদে চলে যায়। ছাদে গিয়ে সাইফ আকাশের দিকে তাকিয়ে থাকে। আমি তোকে খুব ভালোবাসি রাফিয়া, আমার লাভ থেকে হারিয়ে যাইস না। আমি আর কাউকে হারাতে চাই না। মা বাবা তাদের নিজেদের ভুলে তাদের এই পরিণতি ডেকে এনেছে। কষ্ট পেন না, যা হয়েছে ভালোর জন্যই করেছে আল্লাহ। আমার সেই কিশোরী মন যে কবেই আপনাকে দিয়েছিল, আপনি বুঝতেই পারেননি। সেই দিনের ঘটনার পর চলে গেছে আজ 1 মাস। এই 1 মাসে অনেক কিছু ঘটে গেছে। রাফিয়া, সাইফ এবং রেহানা আর কুদ্দুসের বিয়ে ঠিক হয়েছে। আগামী 7 তারিখে তাদের বিয়ে। বিয়ে এক জায়গায় হবে সাইফদের সাথে। সাফওয়ানের কোলে মাথা রেখে শুয়ে আছে সানা। আপনি আপনার আব্বু আম্মুর সাথে কি করেছেন তা আজও বললেন না। তা তোমার মধ্যে পিচ্চিকে শুনতে হবে না। আরেকটা জিনিস তুমি ভুল বলেছ। তারা আমার মা বাবা না, তারা আমার কেউ হয় না। সব জিনিসের কৌতূহল একদম ভালো না। যেটুকু তোমাদের জানার প্রয়োজন সেটুকু তোমাদের জানানো হয়েছে, বাকিগুলো আমি বুঝে নেব। রাফিয়াকে আর রেহানাকে তৈরি করো, তাদের হলুদ সন্ধ্যা আজ, আর আগামীকাল বিয়ে। জানে সাফওয়ানের কাছ থেকে আর কোনো উত্তর পাবে না, তাই সেও চুপচাপ বেরিয়ে যায় রুম থেকে। সাফওয়ান তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকগুলো দিন তাদের দুনিয়ার আলো দেখিয়েছে আর না। সাফওয়ান ঠিকানায় পৌঁছাতেই দেখে চেয়ারের সাথে মিসেস লিমা আর মিস্টার শিহাবকে বেঁধে রাখা হয়েছে। এই 1 মাস তাদের 2-1 দিন পরপর খাবার আর পানির উপর রাখা হয়েছে। অনেকটা শুকিয়ে গেছে, তাদের চেহারা মলিন হয়ে আছে, যা দেখে সাফওয়ান অনেক শান্তি পেল। হয়তো আমাদের বাঁচিয়ে রাখো, না হলে আমাদের মেরে ফেলো। এভাবে আর কষ্ট সহ্য করতে পারছি না। এর থেকেও বেশি কষ্ট দিয়ে তুমি আমার বাবাকে, আমার সন্তানকে, আমার শ্বশুর শাশুড়িকে দিয়েছ। তখন ভাবো নাই তারা কি পরিমাণ কষ্ট পেয়েছে? আমাদের ফুল পেয়ে গেছে, আমাদের মাফ করে দাও। আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, যে ছেলের মতো স্নেহ করেছি, সবকে তুমি ভুলে গেছো? না, আমি কিছু ভুল বলি নাই। যখন ভাবতাম আপনি আমার মা, আমাকে মায়ের মতো স্নেহ, তখন আমি আপনাকে খুব ভালোবাসতাম। আপনাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম। আপনি কি করলেন? আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিলেন। আর যাই হোক, আপনাদের কখনো ক্ষমা করা যাবে না। করিম, এই দুজনকে ঠিক সেইভাবে মারবে যেভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। আজ আমার হলুদের অনুষ্ঠান আছে, তাই নিজের হাতে কোনো কিছু করতে চাচ্ছি না। জি আচ্ছা ভাই, যা আপনার হুকুম। পরশুদিনে হেডলাইনে এরা দুজন থাকে। এর আগে যেন খবর পাবলিশ না হয়, সে দায়িত্ব তোমার। করিম তার বসের আদেশ যথাযথভাবে পালন করে। বাসায় ফিরতেই তার রুমে গিয়ে একটি মেয়েকে দেখে চোখ ফেরাতে পারছে না। পিছন থেকে
মেয়েটিকে জড়িয়ে ধরে সাফওয়ান। সানা বিরক্তি নিয়ে সাফওয়ানকে বলে ওঠে, এভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরার অভ্যাসটা পাল্টান মিস্টার মন্ত্রী সাহেব। কোনো কথা তো আমাকে বলতে চান না, তাহলে এভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরবেন না। সানার কথায় স্পষ্টভাবে অভিমান প্রকাশ পাচ্ছে। সাফওয়ান তাকে সব কথা স্পষ্টভাবে বলে না, তাই। আজ আমার বউটাকে লাল শাড়িতে যে কি সুন্দর লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একদম নতুন বউ ফিল আসছে। এক কাজ করি, চলো ওদের সাথে আমরা বিয়েটা সেরে ফেলে। একদম ঠিক কথা বলছেন আপনি। আমার বিয়ের কথা তো আমার এখনই মনে নেই। শুনেন, কাল আমার জন্য গোলাপি রঙের লেহেঙ্গা আনবেন। এই কথাগুলো কাউকে জানাবেন না, সবাইকে আমরা সারপ্রাইজ দিব, ঠিক আছে? সানার কথা শুনে মুচকি হাসি দিয়ে জড়িয়ে ধরে সাফওয়ান। ঠিক আছে, আমার পিচ্ছি বউটা যেভাবে বলবে সব সেভাবেই হবে। তাহলে এবার আমাকে ছাড়ুন দেখি, হলুদের সময় হয়ে গেছে, চলুন সেখানে যাওয়া যাক। সাফওয়ান সানাকে নিয়ে ছাদে চলে গেল। সেখানে রাফিয়া, সাইফ, রেহানা, কুদ্দুস সবাই উপস্থিত ছিল। সাইফ একটি সবুজ রঙের পাঞ্জাবি পরেছিল আর রেহানা সবুজ কালারের লেহেঙ্গা। ওদের দুজনের জুটিটা অনেক সুন্দরভাবে ফুটে আছে সবার মাঝখানে। রেহানাকে নীল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে ম্যাচিং করে কুদ্দুসকেও। সানা আর সাফওয়ানকে দেখে রেহানা আর কুদ্দুস তাদের দিকে কৃতজ্ঞতামূলক হাসি দিল। আজ সাফওয়ান ছিল বলেই তাদের বিয়েটা এত ধুমধাম করে হচ্ছে। আজ সাফওয়ানের জন্যই কুদ্দুস প্রাণে বেঁচে ফিরল আর রেহানা তাকে ফিরে পেল। সাইফ বারবার রাফিয়ার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। রাফিয়া সাইফের এই তাকানোর জন্য বিরক্ত হচ্ছে আর লজ্জা পাচ্ছে। আমার দিকে বারবার এভাবে তাকাচ্ছেন কেন? আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জার কারণে তোমাকে অনেক সুন্দর লাগছে প্রিয়তমা। যা দুষ্টু। জানেন কুদ্দুস ভাই, আমি আপনাকে অনেক মিস করছি এতদিন। আমাদের বিয়ে হয়ে যাচ্ছে রেহানা, এবার অন্তত ভাই ডাকা বন্ধ করো প্লিজ। অবাক হয়ে গেছে আমার। সব কাপলদের দুষ্টুমি দেখে সাফওয়ানের মন খারাপ হয়ে যায়। মুখটা এভাবে পাঁচের মতো করে দাঁড়িয়ে আছেন কেন? তো কি করব, বাকিরা প্রেম করছে, আরও তাদের প্রেম করা দেখছে আমার বউ। আমার থেকে খেয়ালই নেই তার। মেয়েদের মতো কথায় কথায় গাল ফুলাচ্ছেন কেন? আমরা বড় না? তা তুমি ঠিক বলছো। সবার হাসি খুশি দুষ্টুমিতে গায়ে হলুদ কেটে গেল। সানা আর সাফওয়ানেরও বিয়েটা হয়ে গেল। যখন সবাই জানলো তাদের সাথে সাথে সানা আর সাফওয়ানেরও বিয়ে, তা শুনে কুদ্দুস আর সাইফের কি নাচ। সিনথিয়া বেচারি এখনো আদিলকে তার মনের কথা বলতে পারল না। আদিলেরও সেম অবস্থা। ওরা ফাঁদে পড়েছে। দুজনই সাফওয়ান আর সাইফকে ভয় পাচ্ছে। বিয়ের ঝামেলা শেষে সবাইকে তাদের বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সানা ঘুমটা দিয়ে বসে আছে। এই দিনটাই নতুন করে আবার সাফওয়ানকে নিজের করে পেল। সাফওয়ানের পায়ের আওয়াজ পেতেই কেঁপে উঠল সানা। আজ তার মধ্যেও নতুন বউয়ের মতো লাগছে। প্রথম দিনের মতো ভয় নয়, সাফওয়ানের প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে। জানবো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আমাকে কখনো একা রেখে যাবেন না। যেখানে যাবেন সাথে নিয়ে যাবেন, প্রমিস করেন? আপনাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। কথা দিলাম, আমি কখনো তোমাকে একা রাখবো না। আজ এই চাঁদনি রাতকে সাক্ষী করে আমি আমার বউকে নিজের করতে চাই। আমার সে হারানো বাবাটাকে ফেরত চাই সানা। সাফওয়ানের কথায় লজ্জায় ঘিরে ধরে সানাকে। সানা লজ্জা পেয়ে সাফওয়ানের বুকে মাথা রাখল। সানাকে নিজের বাহুডোরে আগলে নেয় সাফওয়ান। অন্যদিকে সাইফ বসে বসে অপেক্ষা করছে কখন রাফিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসবে। সেই যে ফ্রেশ হতে গেছে, এখনো আসে নাই ম্যাডাম। রাফিয়াকে আসতে দেখেই সাইফ মুখ বাঁকিয়ে বলল, আগের দিনের বউরা জামাইয়ের জন্য অপেক্ষা করত, আর এখন জামাই বউয়ের অপেক্ষায় কুপকাত হয়ে গেল। জামাই সাহেব হয়তো ভুলেই গেছে যে তার বউ সবার থেকে আলাদা। রাফিয়ার কথা শুনে সাইফ মুচকি হেসে রাফিয়াকে জড়িয়ে ধরল। তা বউজান, সব ভুলে কি জামাই সাহেবের সাথে নতুন অধ্যায় শুরু করবেন? পাড়ি দিবেন আমার সাথে, যেখানে শুধু আপনার জন্য জমানো আছে আমার ভালোবাসা। রাফিয়া সম্মতি জানাতেই সাইফ রাফিয়াকে নিয়ে পাড়ি জমালো ভালোবাসার রাজ্যে। কুদ্দুস আর রেহানা বসে বসে তাদের এতদিনের জমানো সব কথা বলছে। রেহানা কেঁদে ফেলল। কাঁদে না পাগলি, আমি তো ফিরে আসছি, তাই না? আর কখনো আমাকে একা কইরা ছাইরা যায় না, আমি বাসুম না তাহলে। কুদ্দুস রেহানার মুখ চেপে আটকে রাখে। এই কথা যেন আর না শুনে। তারা ক্লান্ত থাকায় একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সবাই বসে খবরে লিমা বেগম আর মিস্টার শিহাবের লাশ দেখাচ্ছে। উত্তরার
এক বিলাসবহুল ফ্ল্যাটে জামাই বউ সুইসাইড করেন। সবাই সাফওয়ানের দিকে তাকায়, আর সাফওয়ান সবার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। সমাপ্ত।